আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের যে ইমেইলটি আছে সেই ইমেইলটি আমার কাছে মনে হচ্ছিল যে আমি কিছু কিছু সময় থাকে না যে কোনো কিছু আপনি পড়লে বিশ্বাস করতে কষ্ট হয়, তারপরে মনে হয় সবার সাথে শেয়ার করি, দেখি সবাই কি বলেন। আমরা আশা করব যে আপনিও এটা শোনার পরে জানাবেন আপনার অনুভূতি। এবং আমি শুরুতেই বলে দিচ্ছি আবারও আমাদের প্রথমে সেই কথাটি যে বিশ্বাস করা বা না করাটা সম্পূর্ণভাবে আপনার ব্যাপার। আর আমাদের যিনি ঘটনা পাঠিয়েছেন, আজকে দুটো ঘটনা আমি পড়ার ইচ্ছা আছে আমার, দুটো ঘটনাই পাঠিয়েছেন এমন দুজন যারা চাইলেই স্টুডিওতে আসতে পারেন এবং তাদের ইচ্ছা আছে কোনো একটা কারণে এখন আসতে পারছেন না, কিন্তু ইন ফিউচার তারা আসতে চান। আমি খুবই চাইবো যে আপনারা স্টুডিওতে এসে সরাসরি আপনাদের ঘটনা শেয়ার করেন। পড়ছি যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই। রাসেল ভাই নমস্কার, আমি নিপু আচার্য, বর্তমানে একটি বেসরকারি এনজিওতে ম্যানেজার হিসেবে কর্মরত আছি। সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি 2000 সনের, তখন আমি 8ম শ্রেণীর ছাত্র। প্রচন্ড দরিদ্রতার কারণে এই অভাবের সাথে সংগ্রাম করে সে সময়টা আমি পার করছি। পরিবারে নিদারুণ দৈন্যতা থাকার কারণে মন চাইলেও ভালো কিছু খেতে পারতাম না। এমনই অবস্থার মধ্য দিয়ে সময় পার করছিলাম। হঠাৎ একদিন আমার পাশের বাসার এক দাদু আমাকে বলল, নিপু, দত্তবাড়ির এক লোক মারা গেছে, পোড়াতে যাবি? উল্লেখ্য ওই দাদু আমাদের অত্র এলাকায় মানুষ পোড়ানোর জন্য বিশেষভাবে পরিচিত ছিল। তো দাদুর সাথে জীবনে প্রথম মানুষ পোড়াতে গেলাম। সত্যি বলতে কি, তখন পোড়াতে গেলে শ্রাদ্ধ খেতে পারবো তাই গিয়েছিলাম। এভাবেই শুরু হলো আমার মানুষ পোড়ানোর কাজ। এরপরে কোথাও মানুষ মারা গেলেই ডাক আসতো পোড়ানোর জন্য, আর আমিও ওই ডাকে সাড়া দিতাম। এভাবেই মানুষ পোড়ানোর নেশা হয়ে গেল আমার, আর আমিও শ্রাদ্ধ খেতে যেতাম। এভাবে কেটে গেল 2 বছর। আমি হয়ে গেলাম এলাকা জুড়ে নাম করা রোম। আমার এখন 32 বছর বয়স চলছে। আপনাকে বোঝাতে পারবো না যে কত মানুষ এই 2 হাতে শ্মশানে পুড়িয়েছি। এই অভ্যেসটা আজও পুরোপুরি ছাড়তে পারিনি আমি। মানুষ পোড়ানোর এক ভয়ঙ্কর শিক্ষা আজ আপনার সাথে শেয়ার করলাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি 2004 সনে। আমার বন্ধুর নাম প্রকাশের অপারগতায় ক্ষমা চেয়ে নিলাম। সেদিন অন্যান্য দিনের মতোই আমি টিউশনি করতে গিয়েছিলাম। তখনও আমাদের গ্রামের সব জায়গাতে বিদ্যুৎ পৌঁছায়নি। গ্রামের অনেক অংশই বিদ্যুৎবিহীন ছিল, তাই হাতে একটা হ্যারিকেন নিয়ে টিউশনি করতে গিয়েছিলাম। যাবার সময় প্রচন্ড বৃষ্টি ছিল, তাই ওই সময়টা ছিল আষাঢ় মাস। জোয়ারের পানিতে আমার ছাত্রর বাড়ির রাস্তা ডুবে গিয়েছিল। হাঁটু সমান ওর মধ্য দিয়ে আমি যাচ্ছিলাম। কিছু দূর হাঁটার পরে আমি পানির মধ্যে পিছলে পড়ে যাই। আমি স্পষ্টত হ্যারিকেনের আলোয় দেখি এক বৃদ্ধ বয়সী মহিলা পানিতে শুয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাসছে। দেখে যত না ভয় পেয়েছি তার চেয়ে বহুগুণ চমকে গিয়েছিলাম। উনি এখানে শুয়ে আছেন কেন? চিৎকার করতেও পারছিলাম না, মান সম্মানের ভয়ে। যে আমার ছাত্রর বাসা প্রায় কাছেই, আমি চলে এসেছি, ওরা শুনলে কি ভাববে? 3-4 সেকেন্ড পরেই সেই বৃদ্ধ মহিলা রাতের কালো অন্ধকারে মিলিয়ে গেল। সেদিন আর পড়াতে পারিনি আমি। কিছু সময় ওদের বাসায় বসে আবার বাড়িতে চলে আসি। রাতে খাবারের শেষে আনুমানিক 10টার দিকে কেউ একজন আমার নাম ধরে 3-4টা ডাক দিল। ঠাকুমার দরজা খুলতেই দেখি শম্ভু কাকা, আমার এক বিশেষ বন্ধুর ছোট কাকা। শুনতে পেলাম আমার ওই বন্ধুর মা মারা গেছেন একটু আগেই। উল্লেখ্য যে উনি বহুদিন ধরেই বিছানায় শয্যাশায়ী ছিলেন, তাই তাকে কেউই পোড়াতে রাজি ছিল না। ওই দিন কেন যেন আমার যেতে ইচ্ছা করছিল না। একে তো সেই ঘটনা মনের মধ্যে উঁকি মারছিল, তারপরে অন্ধকার রাত, বৃষ্টি, সব মিলিয়েই আমার মন যেতে চিচ্ছিল না। ওনার পীড়াপিড়িতে একসময় আর না যেয়ে পারলাম না। আমার মনে হলো আর যাই হোক, আমার বন্ধুর মা তো যাই, কিছু হবে না। রীতিমতো আমি আর সেই দাদু গেলাম পোড়াতে। মানুষ যে কতটা বিবেকহীন হতে পারে সেটা সেদিন বুঝতে পেরেছিলাম। বাড়ি ভর্তি ঘর, প্রায় 15 ঘর বাসিন্দা, কিন্তু সবাই দরজা বন্ধ করে রেখেছে, কেউ এগোয় না, কেননা সে অসুখে মারা গেছে। আষাঢ় মাস, রাত প্রায় 1টা বেজে গেছে। শ্মশানে মরদেহ তুলে আগুন জ্বালাতে মানুষ মাত্র আমরা 5 জন। একটা খালের পাশে ওদের শ্মশান খোলা ছিল। এরপরে শুরু হলো অদ্ভুত সব ঘটনা। লাশের গায়ে আগুন লাগার প্রায় 20 মিনিট পরে লাশ শ্মশান থেকে ছিটকে পড়ে গেল। সত্যি বলছি, মনে প্রচন্ড ভয় লেগেছিল সেদিন। দাদু বলল লাশের রগে টান বেড়েছে। আমার শ্মশান সাজিয়ে ওই আধপোড়া লাশ শ্মশানে তুলে বল হরি হরি বলে আবার আগুন জ্বালালাম, কিন্তু লাশের গায়ে আগুন লাগছে না। এভাবে প্রায় ভোর রাত পর্যন্ত লাশ পোড়ানোর সব চেষ্টাই করেছি, কিন্তু লাশ পুড়ছিলই না। চারিদিকে শুনশান নিরাপত্তা। আমরা মাত্র 5 জন লোক। অঝরে বৃষ্টি পড়ছে, রাতের শেষ ভাগ। দূরে কুকুরগুলো করুণ ভাবে ডাকছে। এভাবে
যেহেতু লাশ পুড়ছেই না, এবার আমার বন্ধুর মামা সিদ্ধান্ত নিলেন লাশ গঙ্গায় দান করবেন। অবশেষে আমরা কলা গাছের ভেলা বানিয়ে ওই আধপোড়া লাশের শরীরে 8-10খানা ইট বেঁধে ওই ভেলায় করে খাল বেয়ে নদীতে নিয়ে গেলাম এবং নদীর মাঝখানে যে ওই লাশ ডুবিয়ে দিয়ে আসলাম। সেই রাতে আর তেমন কিছুই হয়নি। ঠিক পরের দিন আমি আবার নিয়ম মতো রাতে হ্যারিকেন নিয়ে টিউশনিতে গেলাম। টিউশনি শেষ করে আমার বাসায় আসার পথে একটা ব্রিজ পড়তো। গ্রামের রাস্তায় বৃষ্টি থাকার কারণে একদমই নীরব ছিল জায়গাটা। আমি ব্রিজ পার হয়ে আসছি, হঠাৎ নদীর দিকে দৃষ্টি যেতেই আমি স্পষ্টত দেখছি গতরাতে আধ পোড়ানো সেই লাশ নদীর ওপর দিয়ে হেঁটে হেঁটে আমার দিকে এগিয়ে আসছে। আমি যে অন্যদিকে দৌড় দেব সেই শক্তি আমার গায়ে ছিল না। দেখছি আমার কাছে কাছে এসেই তার পুরা ডান হাতখানা আমার গলার দিকে লম্বা করে এগিয়ে দিচ্ছে। আমি চিৎকার করতে চাইলেও আমার গলা থেকে কোনো শব্দই বের হচ্ছিল না। যেটুকু মনে পড়ে, আমি ব্রিজের ওপরে থানার ঘাটে শুয়ে আছি, আর আমার চারপাশে অনেক মানুষ, মা, ঠাকুমা আমার মাথার কাছে বসে কান্না করছে। আজও আমি কোনো মৃত্যুর সংবাদ শুনলেই কেন যেন পোড়াতে যেতে ইচ্ছে করে। সেই নেশা আজও কাটেনি। আজও শ্রাদ্ধ খাওয়ার জন্য নয়, একমাত্র নেশার কারণেই পোড়াতে যেতে ইচ্ছে করে। কিন্তু যখনই ওই কথা মনে পড়ে, পা বাড়াতে বড্ড ভয় হয়। সেই ধ্বনি, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। নিপু আচার্য, মেরুল বাড্ডা, ঢাকা। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। আপনার তো ছোট ছোট অনেকগুলো ঘটনা আছে, আপনার নাম আর আপনি কোথা থেকে এসেছেন সেটা আগে শুনুন। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি রাইয়ান, তেজগাঁ থেকে এসেছি। প্রথমেই যে ঘটনাটা আমি শেয়ার করতে চাইবো আজকে, সেটা কিছুটা স্বপ্ন রিলেটেড। আপনাকে যেটা আমি বলছিলাম বাইরে, ব্যাপারটা ছিল এরকম। আমাদের বাসা যেহেতু তেজগাঁয়, ওই টাইমটায় আমরা গ্রাউন্ড ফ্লোরে থাকতাম। তো একদিন রাতে ঘুমালাম। তো ঘুমানোর পর হঠাৎ করেই আমি অল অফ এ সাডেন আমি দেখতে পেলাম যে আমি আমার নানার বাসায় চলে গেছি। আচ্ছা। ওই মুহূর্তে। এবং আমার নানার বাসা ছিল ধানমন্ডিতে। প্রচুর আসা যাওয়া ছিল নানার বাসায়। সো ওখানের এনভায়রনমেন্টটা আমার খুব বেশি পরিচিত। অন্ধকার অবস্থাতেও আমি সম্পূর্ণরূপে বুঝতে পারছিলাম আমি ওই মুহূর্তে আমার নানা নানুর যে রুমটা ছিল, ওই রুমে আমি ভাসছি। ভাসছেন আপনি? আমি ভাসছি। এবং আমি অন্ধকারে ফ্যানের যে শব্দটা হচ্ছে, খুবই পরিচিত শব্দ, আমি সেটাতে টের পাচ্ছি। এবং আমি বিভিন্ন আসবাবপত্র ছুঁয়ে দেখছি, ধরছি। ইভেন আমার নানা নানুর রুমের সাথেই একটা ছোট বারান্দা ছিল। আমি ওই বারান্দাতেও গেলাম। ওটা গ্রিল করা ছিল পুরাটা। গ্রিল ধরছি, বাইরে যোজনা দেখতে পাচ্ছি। আবার রুমের ভিতরে ঢুকলাম। অল অফ এ সাডেন আমি ধপাস করে যেন আমার তেজগার বাসার বিছানায় পড়লাম এবং জেগে গেলাম। মানে পুরাটা ব্যাপার খুব তাড়াতাড়ি করেছে, খুব তাড়াতাড়ি ঘটলো। এবং খুবই অদ্ভুত একটা ব্যাপার যে এত রিয়েলিস্টিক। মানে আমি যেন ওখানে চলে গিয়েছিলাম ওই মুহূর্তটাতে। ওই সময়টা যেন আমি আমার নানার বাসাতে অবস্থান করছিলাম এবং আমি যেন হঠাৎ করেই আবার আমার বাসার বিছানায় চলে আসলাম। এরকম একটা ব্যাপার ছিল আর কি জিনিসটা। ওকে ওকে, আচ্ছা, আপনার সাথে তো আরো কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো আমরা একটু শুনে ফেলি যে আর কি ঘটনা। হ্যাঁ, আরেকটা ঘটনা আমি বলবো, এটাও আমার নানার বাসা কেন্দ্রিক একটা ঘটনা। আমি আগে একবার ইমেল পাঠিয়েছিলাম আপনাকে, ওখানে আমি একটু প্যাটার্নটা বলেছিলাম নানার বাসার, যে প্রতিটা তালার প্রথম রড যে সিঁড়ি, এটা থেকে ঘুরে পরবর্তী তালায় যাওয়ার আগে একটা করে ছোট এক্সটেন্ডেড তালা ছিল, যেটাকে আমি যে 1.5 তালা 2.5 তালা এভাবে বলেছিলাম। তো 3.5 তালার একটা ঘটনা বলি আমার নানার বাসার। ওই টাইমটাতে আমার নানার বাসায় কিছু মেরামতের কাজ চলছিল। তো যে কারণে ওই মেরামতের কাজ যারা করছিলেন তাদের একজন লিডার ছিল, তাকে সবাই সর্দার বলে ডাকতো। তো আমি 3.5 তালার যে রুমটা ছিল ওটার বারান্দায় গিয়ে দাঁড়ালাম। তো দেখলাম ওই সর্দার নামে যিনি, উনি রুমের ভেতরে একটা চৌকির মতো ছিল, ওখানে বসে টুকটাক কাজ করছেন। সামথিং যেমন বিভিন্ন ওই যে কাজের জন্য রাজমিস্ত্রির কাজে যেসব জিনিসগুলো ব্যবহৃত হয়
ওরকম জিনিসগুলো গুছাচ্ছেন, বের করছেন, রাখছেন, সামথিং লাইক দ্যাট। তো আমি বারান্দায় দাঁড়িয়ে ওনার দিকে যখন তাকালাম, উনি আমাকে বললেন, তোমাকে একটা জিনিস দেখাবো, তুমি দেখবা? তো আমি বললাম যে হ্যাঁ দেখান তো। তো ওনার যে জায়গাটা উনি বসা ছিলেন তার পাশে একটা বাথরুম ছিল, আর ওই বাথরুমের সামনে একটা ড্রাম রাখা ছিল। তো জি। উনি বাথরুমের দিকে তাকিয়ে বললেন আয়। তো আচ্ছা। বলার সাথে সাথে বাথরুম থেকে একটা সম্পূর্ণ কালো ফিগার, এটা কোনো চোখ নাই, মুখ নাই, কিচ্ছু না, জাস্ট একটা কালো বডি বেরিয়ে ওই যে ড্রামের ইমেলটা মধ্যে আমি আপনাকে পড়ে খুব শোনাতে চাই সজোরে একটা এবং করে থাপ্পড় আশা দিচ্ছে, করছি আর যে ইমেলটা সেকেন্ডের মধ্যে বাথরুমের মধ্যে বেশি ঢুকে ভালো যাচ্ছে। লাগবে আপনাদের। সে আবার যেভাবে বাথরুমের দিকে লিখেছেন তাকায়, সেভাবেই বলতেছে পড়ছি। আয়। আসসালামু আলাইকুম সঙ্গে রাসেল সঙ্গে ভাই, আমি জানি বাথরুম থেকে আপনি ওই সবসময় ফিগারটা ভালো বেরিয়ে দলের, খুব তাই জিজ্ঞেস তোড়ে করলাম না গতিতে কেমন আছেন। ড্রামে আমি থাপ্পড় দিয়ে শাফকাত আলী, আবার ঠিক সেভাবে শাফকাত বাথরুমে আলী ঢুকে যাচ্ছে। আলী। এভাবে আমি 3-4 বার খুলনাতে থাকি। অনেকদিন ধরে এই ভাবছি ব্যাপারটা রিপিট ঘটনা হলো। শেয়ার করবো, কিন্তু সময়ের তো অভাবে লিখতে পারিনি। সঙ্গে সঙ্গে আর এত আমি দূর ওখান থেকে থেকে এক স্টুডিওতে গিয়ে বাসে চলে এটা বলা এটা ছিল সম্ভব না। সেকেন্ড তাই ঘটনাটা। যদি তো আমরা আমরা সোজা ঘটনাটি পড়ে শোনাবেন। ঘটনাটি আমার সাথে ঘটেছিল 13 মার্চ 2015। দিনটি ছিল শুক্রবার। ঘটনাটি ঘটেছিল বগুড়াতে। আমি পাটের ব্যবসা করাতে পাট নিয়ে প্রায় বগুড়ায় যাওয়া লাগতো। ঘটনাটি যেখানে ঘটেছে সেই জায়গাটির নাম আমি বলছি না, তবে সেটি বগুড়া শহর থেকে 35 থেকে 40 কিলোমিটার ভেতরে, জয়পুর হাটের কিছুটা আগে। জুট মিলটার বর্ণনা একটু দেই। চারপাশে একদম ফাঁকা ধানের জমি, মাছের ক্ষেত, যতদূর পর্যন্ত চোখ যায় কোনো বাড়ি ঘর দেখা যায় না। আমি গিয়ে জুট মিলের গেস্ট রুমে থাকতাম। গেস্ট রুম মিলের ভেতরেই ছিল। জুট মিলের সঙ্গে ছিল ইটের ভাটা, দুটোই এক মালিকের। মিলের মেশিন চলার কারণে শব্দ হচ্ছিল বলে ঘুম আসছিল না। তখন সময় প্রায় রাত 11:30টার বেশি হবে। আমি মিলের ভেতর থেকে বের হয়ে ইটের ভাটার দিকে গেলাম। ভাটাটা ছিল একদম অন্ধকার। শুধুমাত্র ভাটার ভেতরে, ভাটার অফিসের সামনে একটা লাইট জ্বলছিল। অফিসের সামনে ছিল একটা বড় গাছ এবং গাছটির চারপাশ ছিল ইট দিয়ে বাঁধানো। আমি গিয়ে সেই বাঁধানো গাছটির নিচে বসলাম এবং ফোনটা পকেট থেকে বের করে ফেসবুকিং করছিলাম। চারিদিক অন্ধকার এবং মিলের ভেতরে মেশিন চলার শব্দ সহ পাশ থেকে ঝিঝি পোকার শব্দ শুনতে পাচ্ছিলাম। আমার কেমন যেন একটু ভয় লাগছিল। এজন্য আমি পকেট থেকে একটা সিগারেট বের করে ধরলাম। ভাবলাম সিগারেট শেষ করে গিয়ে শুয়ে পড়বো। তাছাড়া জুট মিলের ভেতর তো আর সিগারেট খাওয়া যাবে না, এই ভেবে সিগারেটের অর্ধেক শেষ করে আমি উঠে দাঁড়ালাম। ভাবলাম বাকি সিগারেটটা রাস্তা দিয়ে খেতে খেতে যাই। তাছাড়া আমার শরীরটা কেমন যেন ভার ভার লাগছিল। আমি 8 থেকে 10 পা সামনে এগুতে হঠাৎ শুনতে পেলাম কেউ আমাকে পেছন থেকে ডাকছে, এই যে ভাই একটু দাঁড়ান। আমি পেছনে তাকাতে লাগলাম। দেখলাম সাদা পোশাক পরা একটা লোক আমার দিকে হেঁটে আসছে। আমি ভাবলাম কে না কে হবে, এই ভেবে সিগারেটটা ফেলে দিলাম। লোকটি আমার কাছে এসে জিজ্ঞেস করলো, কেমন আছেন আপনি? আমি বললাম ভালো। আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, আপনি আমাকে চেনেন নাকি? লোকটি বলল, আজ থেকে 40 দিন আগে আপনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। আপনি আমাকে বগুড়া শহরের 7 মাথায় একটা হোটেল থেকে রাতের খাবার খাইয়েছিলেন। তখন আমার মনে পড়লো এর আগের বার যখন বগুড়া এসেছিলাম তখন প্রায় রাত 1:45 মতো বেজেছিল। গাড়ি থেকে নেমে কিছু দূর এগোতেই হঠাৎ পেছন থেকে একটা লোক আমার হাত ধরে বলল, আজ 2 দিন যাবত আমি কিছু খাই না, খুব ক্ষুধা লেগেছে। লোকটাকে দেখে আমার খুব মায়া লাগলো। আমি একটা হোটেল থেকে তাকে পেট ভরে খাওয়ালাম এবং খাওয়া শেষ হলে তাকে 50 টাকার একটা নোট দিয়ে আমি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। যাই হোক, ঘটনায় আসে। আমি তাকে দেখে জিজ্ঞেস করলাম, কেমন আছেন? লোকটি হেসে জবাব দিল, বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বললাম, জি আমি ভালো আছি। তারপর লোকটি আমাকে বলল যে আমি গত 40 দিন ধরে আপনার অপেক্ষা করছিলাম। আমি জিজ্ঞেস করলাম, কেন? কোনো দরকার আমাকে? লোকটি বলল, না এমনি দেখতে ইচ্ছে করছিল আপনাকে, কিন্তু আপনার এত রাতে একা একা এখানে আসাটা ঠিক হয়নি। খুব খারাপ করেছেন এত রাতে একা একা এসে। তারপর এই জায়গাটা ভালো না, আর দেরি করবেন না, সাবধানে যাবেন। আমি বললাম, জি আচ্ছা। আমি 5-6 পা এগিয়ে কি মনে হতে পেছনে ফিরে তাকালাম। পেছনে তাকিয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম। 30 কি 45 সেকেন্ডের ব্যবধান। আমি লোকটিকে আর খুঁজে পেলাম না। আশেপাশে অন্য কোনো রাস্তা নেই যে লোকটি সেই রাস্তা দিয়ে চলে যাবে। বিষয়টা কি হলো আমি ভাবছিলাম। হঠাৎ 4 জন লোক এসে আমাকে ঘিরে ধরলো, বলল কাছের যা আছে দিয়ে দিতে। 2 জন আমার 2 হাত ধরলো, আমার গলায় খুর ধরলো এবং আমার পকেট হাত ছিল। পকেট থেকে মানি ব্যাগ, মোবাইল বের করে নিল। আর একটা ফোন আমার বাম হাতে ছিল। ফোনটা আমি ছাড়তে চাচ্ছিলাম না বলে একজন আমার হাতে খুর দিয়ে অনেকগুলো পোঁচ দেয়। আমার হাতের শিরা কেটে তহর করে রক্ত বইতে শুরু করে। ওরা 4 জন আমার সবকিছু নিয়ে পালিয়ে যায়।
আমার হাত থেকে এত পরিমাণে রক্ত বের হচ্ছিল যে মনে হচ্ছে এখনই মাথা ঘুরে মাটিতে পড়ে যাব। আমার চোখের সামনে সবকিছু কেমন ঝাপসা হয়ে আসছিল। আমি মাটিতে পড়ে যাব এমন সময় কে আমাকে এসে ধরে ফেললো। আমি লোকটির তার মুখের দিকে তাকিয়ে দেখলাম কিছুক্ষণ আগে আমি যে লোকটির সঙ্গে কথা বলছিলাম সেই লোকটি আমাকে ধরে রেখেছে। লোকটি আমাকে বলেছিলাম এত রাত্রে আপনার এখানে আসা ঠিক হয়নি। তারপর আমার আর কিছু মনে নেই। একটা সময় মনে হলো সেই লোকটি আমাকে বলছে আপনার মানি ব্যাগ আপনার বালিশের নিচে, আর মোবাইল দুটি আপনার প্যান্টের পকেটে। আর হ্যাঁ, এগুলো কারোর সঙ্গে বলা বলি করবেন না, যাই ঘটেছে নিজের মধ্যে রাখবেন বলেই লোকটি আমাকে সালাম দিয়ে চলে গেল। আমার ঘুম ভেঙে গেল। আমি উঠে বসলাম এবং আমার বা হাতে খুব ব্যথা অনুভব করছিলাম। হাতের দিকে তাকাতেই দেখলাম 9টি কাটা দাগ। কাটা স্থানগুলো কেবল শুকোতে শুরু করেছে। আমি রীতিমতো চমকে উঠলাম। আমি তাড়াতাড়ি করে গেস্ট রুম থেকে বের হয়ে সেই জায়গায় গেলাম যেখানে আমার হাতে ছিনতাইকারীরা হাত কেটে দিয়েছিল। সেই জায়গাটি তখন রক্তে ভিজেছিল। আমি মিলিটারি সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম রাতে আমাকে কেউ দিয়ে গিয়েছিল? উত্তরে সিকিউরিটি গার্ড যা বলল শুনে আমি একদম অবাক। সে বলল আপনি তো রাতে বেরই হননি। আমি যদি বের না হই তাহলে আমার হাতে কাটা খুরের দাগ কিভাবে আসলো, আর এই জায়গায় রক্তই বা কিভাবে আসলো? আমি দৌড়ে আবার রুমে আসলাম। দেখলাম বালিশের নিচে আমার মানি ব্যাগ আর হ্যাঙ্গারে ঝুলানো আমার প্যান্টের পকেটের মোবাইল দুটো রাখা আছে। আমি আর কিছু ভাবতে পারছিলাম না। আমি সারাদিন কাজে ব্যস্ত ছিলাম। কাজ শেষ হতে সন্ধ্যা হয়ে গেল। আমি 8:30-এর দিকে মিল থেকে বের হয়ে বাস কাউন্টারের উদ্দেশ্যে রওনা হলাম। কাউন্টারে টিকিট কাটলাম। আমার গাড়ি ছিল 11:45। আমি সময় কাটানোর জন্য বসে বসে পেপার পড়ছিলাম। হঠাৎ আমার চোখ পড়ল পুরনো এক পত্রিকার ওপরে, যেখানে সেই লোকটির ছবি যে আমাকে বলেছিল এত রাত্রে একা আসা ঠিক হয়নি। আমি পত্রিকাটি হাতে নিয়ে খবরটি পড়তে রীতিমতো চমকে উঠলাম। পত্রিকাটি ছিল 1 ফেব্রুয়ারি 2015 তারিখের। খবরটি ছিল বগুড়া শহরের ট্রাক চাপায় ভিক্ষুকের মৃত্যু। ওই দিনের পর থেকে আজও প্রায় রাতে স্বপ্নের মধ্যে তার সঙ্গে আমার কুশল বিনিময় হয় এবং সে আমাকে অনেক বিপদে সাহায্য করে। এটাই আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে আরো ঘটনা আছে, সময় পেলে লিখে পাঠাবো। আমার ঘটনার প্রমাণস্বরূপ আমার হাতের কাটা দাগের ছবিগুলো পাঠালাম। শাফকাত আলামিন আলী, সেইনহাটি, দিঘলিয়া, খুলনা। আমি প্রথমে এই ঘটনাটা যখন পড়ছিলাম তখন ভেবেছিলাম যে এই ভদ্রলোক হয়তো এই ছিনতাইয়ের এই গ্রুপটার সাথে হয়তো জড়িত। অনেকে হয়তো ভেবে থাকেন যে তিনি এসেছেন এবং তিনি এসে বলেছেন জায়গাটি ভালো না, এবং তারপরে মিথ্যে করে বলেছেন যে আপনার সঙ্গে আমার আগেও দেখা হয়েছিল, হোটেলে আপনি আমাকে ভাত খাইয়েছিলেন। তারপরে যেভাবে হয় আর কি, ছিনতাইগুলো যেভাবে হয়, যারা ছিনতাইকারী কবলে পড়েছেন দেখবেন যে প্রথমে একটা পরিচয় দিয়ে বসেন। এইরকম একটা ঘটনা ঘটতেই পারে, কিন্তু যখন ভুলটা ভেঙে যায়, যখন তার আস্তে আস্তে জ্ঞান ফিরছে এবং সেই লোকটি বলছেন যে তার বালিশের নিচে নাকি মানি ব্যাগ এবং তার মোবাইল নাকি তার প্যান্টের পকেটে, ঘটনাটা গোলমাল লেগে যায় সেখান থেকে। এরপরে আরো গোলমাল লাগে যখন দেখে যে সে ঘুম ভেঙে উঠছে তার রুমের ভেতর থেকেই। যদি স্বপ্নও হয়, এটা পুরোটা স্বপ্ন হয়, কারণ সিকিউরিটি গার্ড তাকে জানায় রাতের বেলায় সে বের হয়নি, তাহলে আবার ঘটনাটা গোলমাল লাগে। হাতের কাটা দাগগুলো তাহলে কিভাবে এলো? আর হাতের কাটা দাগের ছবি তিনি আমাদের পাঠিয়েছেন। সেই ছবিগুলো আমি দেখেছি, এবং এই ঘটনাটা যদি আপনার সাথে সত্যি ঘটে থাকে এবং আপনি যদি সত্যি লিখে থাকেন তাহলে খুবই আশ্চর্যজনক। আমরা ম্যাক্সিমাম সময় যেটা হয় আমাদের ক্ষেত্রে, যে কোনো ঘটনা বিশ্বাস করি না যতক্ষণ পর্যন্ত সেটা আমার নিজের সাথে না ঘটে। যখন আমার নিজের সাথে ঘটে তখন খুব একটা স্বাভাবিক ঘটনা আমাদের কাছে অস্বাভাবিক লাগে। মনে হয় যে আরে বাপরে বাপ, আমার সাথে এটা ঘটে গেল। সেই ঘটনাটা অন্য একজনের কাছে শুনলে হয়তো আপনি হাসির পাত্র হয়ে উঠতে পারেন। কেউ হয়তো বিশ্বাস করবে না, কেউ হয়তো বলবে যে আপনি মানসিক কোনো সমস্যায় ভুগছেন, ইত্যাদি ইত্যাদি। আপনি যখন অন্যেরটা শুনছেন তখন এরকমই লাগে। যখন নিজের সাথে ঘটে, একা ঘরে আপনার ভয় লাগছে, আপনার মনে হচ্ছে এই ঘরের মধ্যে কেউ আছে, আপনি যদি এই 2 লাইন আমাকে লিখে পাঠিয়ে দেন তাহলে এটা যদি আমি কারোর সাথে শেয়ার করি তাহলে হয়তো অতটা আপনার জায়গা থেকে দেখে বা আপনার জায়গাতে বসে ওটা অনুভব করাটা কষ্ট হবে। বাট আপনি শুধুমাত্র জানেন যে আপনার ওই সময়টা কোথায় কেমন গেছে। আপনি হঠাৎ করে বাথরুমে ঢুকে আপনি দেখলেন যে আয়নায় আপনার ছায়া নেই। এই ব্যাপারটা অন্য সবার কাছে খুব অস্বাভাবিক লাগতে পারে, কিন্তু আপনি তো দেখেছেন যে আয়নায় আপনার ছায়া পড়েনি, বা আপনি তো দেখেছেন যে আপনার ভেন্টিলেটরে অন্য কারো মুখ, আপনি তো দেখেছেন যে আপনার পেছনে আয়নায় অন্য কারো ছায়া পড়ছে, বা আপনার চেহারাটা পুরোপুরি বদলে গেছে। এই সমস্ত ঘটনা কিন্তু অহরহই ঘটে। ভূত এফএম আপনারা শোনেন এবং ভূত এফএমে যারা আসেন তারা এই ধরনের ঘটনা অসংখ্য বার
শেয়ার করেছেন আপনাদের সাথে। আল্লাহ সবচেয়ে ভালো জানেন ঘটনাগুলো কেন ঘটে, কি কারণে ঘটে। চলে যাবো আমাদের নতুন অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। জি। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আমি মোহাম্মদ ইমাম হোসেন, জি। জগন্নাথ ইউনিভার্সিটিতে সোশ্যাল ওয়ার্কে পড়ছি। Okay. আমি ঢাকা ওয়ারি থেকে আসছি। জি জি প্লিজ আপনার আচ্ছা, ঘটনা। ঘটনাটা হচ্ছে গিয়ে 2011 সালে, জি। যখন আমি হচ্ছে গিয়ে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম দিচ্ছি নটরডেম কলেজে। আমি তখন স্টুডেন্ট ছিলাম। তো ফার্স্ট ইয়ার এক্সাম, ফাইনাল এক্সাম শেষ হবে, মানে একেবারে শেষ মুহূর্তে আমাদের ভ্যাকেশন শুরু হবে। প্রায় 1 মাস 5 দিনের একটা ভ্যাকেশন শুরু হওয়ার কথা ছিল। তো এর পরবর্তীতে আমার একটা ফ্রেন্ড, ও হচ্ছে গিয়ে আমার ক্লাসমেট ছিল, তো বলতেছে বন্ধু ঢাকায় বসে আর কি করবি, এক কাজ কর, তুই আমার গ্রামের বাড়ি আমার সাথে চল, কয়েকদিন ঘুরে আসবি। তো আমি বললাম যে আসলে কখনো তো এভাবে ঢাকার বাইরে যাওয়া হয় নাই ফ্যামিলি ছাড়া, এক কাজ করে আমি হচ্ছে গিয়ে আমার ফ্যামিলিকে বলি, বাবা আব্বা আমাকে বলি। তখন হচ্ছে গিয়ে ও বলছে আচ্ছা ঠিক আছে, তুই আমাকে জানাইস। আমি ততক্ষণে চলে গেলাম। তো বগুড়া চলে গেল, বগুড়া হচ্ছে হোম ডিস্ট্রিক্ট, বগুড়া চলে গেল। আমি হচ্ছে বাসায় কনভিন্স করার পর হচ্ছে গিয়ে রাজি করার পর হচ্ছে গিয়ে আমি ওকে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে বন্ধু ঠিক আছে, আমি অমুক দিন আসবো। তো ওকে বললো যে ঠিক আছে, ভালোই হয়, তুই আস। আর ওই দিন রাত্রেই, এরপর দিন রাত্রে একটা যাত্রাপালা আছে আমাদের এখানেই বাজারে, দেখতে পারলি। ওকে ফাইন। তো যেদিন যাব তার আগের দিন, মানে আমার বিকালে যাওয়ার কথা ছিল, ওই দিন আর কি সকাল থেকে অনেকের হয়তো বা মনে আছে কিনা জানি না, 2011 সালে তখন প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল ঢাকা শহরে, এবং সব দিকেই ইলেকট্রিসিটি ছিল না। ইলেকট্রিসিটি না থাকার কারণে হচ্ছে আমার মোবাইলটা চার্জ দিতে পারি নাই, এবং একটা ডেড মোবাইল নিয়ে তো আর আমি এক জায়গায় যেতে পারি না, চার্জ তো আমি আর যোগাযোগটাও করতে পারবো না। যার কারণে হচ্ছে আমি চিন্তা করতেছিলাম যে কি করব। পরবর্তীতে আমি আর আসলে যাওয়াই হয় নাই। তো এদিক থেকে আমার ফ্রেন্ড, ও গ্রামেই আমার ফ্রেন্ড হচ্ছে আমার যাওয়ার প্রস্তুতি, আমাকে রিসিভ করার প্রস্তুতি নিচ্ছে। ওর একটা ফ্রেন্ডকে বলে রাখছে, মানে আমার ফ্রেন্ডের নাম মাসুদ। ওর এক ফ্রেন্ডকে বলে রাখছে, সুমনকে, যে বন্ধু আমার ফ্রেন্ড আজকে রাত্রে আসবে, চলো আমরা দুজন হচ্ছে রাত্রে ওকে রিসিভ করে নিয়ে আসি, রাত 10টা বাজে আসবে। তো ওর ফ্রেন্ড বলে ওকে ফাইন, ঠিক আছে। রাত 10টা যখন বাজে, তখন ওর ফ্রেন্ড সুমন আমার ফ্রেন্ডকে বাড়ি থেকে নেওয়ার পর হচ্ছে বলছে বন্ধু চলো, তোমার ফ্রেন্ডের তো টাইম হয়ে গেছে আসার, এক কাজ করি আমরা, চলো বাজার দিয়ে আগাই, ও তো বাস স্ট্যান্ডে হয়তো আমাদের আগেই চলে আসবে। তো আমার ফ্রেন্ড আর ওর ফ্রেন্ড দুজনে হচ্ছে হাঁটা শুরু করলো। এখন ওর ফ্রেন্ড বলতেছে ঠিক আছে বন্ধু, এক কাজ করি, আমরা রাস্তা দিয়ে না গিয়ে আমরা হচ্ছে বিল দিয়ে যাই, কারণ হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের তো তাড়াতাড়ি যেতে হবে, কিন্তু আমরা তো রাস্তা দিয়ে গেলে আমাদের লেট হয়ে যেতে পারে। আর এখন তো আমরা রিক্সাও পাবো না গ্রামে, তো যেহেতু এখন রাত 10টা মানে অনেক টাইম। পরবর্তীতে ও বললো যে, আমার ফ্রেন্ড বললো যে ওকে ফাইন, ঠিক আছে চলো আমরা তাহলে এক কাজ করি, বিল দিয়ে হাঁটা শুরু করি। তো দুজন হাঁটতেছে এক পর্যায়ে হচ্ছে আমার ফ্রেন্ড তার ফ্রেন্ডকে সুমনকে বিভিন্ন কথা বলতেছে, বিভিন্ন টপিকস নিয়ে কথা বলতেছে, বাট ওর ফ্রেন্ড হচ্ছে গিয়ে কোনো কথার রেসপন্স করতেছে ভালোভাবে, কিন্তু কোনো কথার রেসপন্স করতেছে না। তো আমার ফ্রেন্ড অ্যাজ ইউজুয়াল ছেড়াই নিল, রিসিভ করলো। তো হাঁটার এক পর্যায়ে মাঝখানে যখন চলে আসলো বিলের, তারা হচ্ছে গিয়ে দূর থেকে দেখতে পেলো একটা জলসা বসে আছে। জলসা বলতে হচ্ছে গিয়ে কেরোসিন দিয়ে কুপি জ্বালিয়ে কিছু মানুষ বৃত্তাকার সার্কেল হয়ে চারপাশে বসে আছে। তখন হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ডের যে ফ্রেন্ড সুমন, সে বলতেছে বন্ধু চলো আমরা দেখি এখানে কি হচ্ছে। তো আমার ফ্রেন্ড বললো যে দেখো আমার ফ্রেন্ডের টাইম হয়ে গেছে, মানে আমার কথা বলতেছে, ওর তো টাইম হয়ে গেছে আসার, আমাদের তো যাওয়া উচিত। তো কি হচ্ছে না দেখারই বিষয়, বা না দেখাই বেটার। কারণ হচ্ছে অনেকে আছে যারা হচ্ছে তান্ত্রিক বা এসব ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজ করে, তারা রাতের এই সময়গুলোতে একেবারে খোলা ফিল্ডে বা হচ্ছে এইসব জায়গায় এসে তারা তাদের ধ্যান ধারণা গুলো কন্টিনিউ করে বা প্র্যাকটিস করে। তো আমার ফ্রেন্ডের ফ্রেন্ড বলতেছে না ঠিক আছে তবু আমরা একটু দেখি। তখন তারা হচ্ছে দূর থেকে দেখতেছে যে কিছু লোক বসে আছে, এবং একজনকে মনে হচ্ছে তাদের অ্যাটিটিউডে যে সে লিডার, তার আশেপাশে গুলোকে মনে হচ্ছে তারা শিষ্য, সে তাদেরকে লিড দিচ্ছে এবং কিছু কথা বলতেছে, যে ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে যখন পরবর্তীতে ঢাকায় এসে ঘটনাটা শেয়ার করে, সে আমাকে বলতেছে বন্ধু এই ল্যাঙ্গুয়েজ কেউ বুঝবে না বাংলাদেশের কোনো মানুষ, এটা আমি অন্তপক্ষে শিওর, মানে বাংলা ভাষার কাছাকাছি কোনো ল্যাঙ্গুয়েজ না। এক পর্যায়ে হচ্ছে তারা আরো ক্লোজ গিয়ে দেখতেছে যে হচ্ছে তারা কিছু মন্ত্র পড়তেছে। তো আমার ফ্রেন্ডের ফ্রেন্ড মানে সুমন বলতেছে বন্ধু চলো বসি কিছুক্ষণ দেখি। আমার ফ্রেন্ড তখনও না করলো যে না বন্ধু দেখো ইমাম আসার টাইম হয়ে গেছে, ওকে তো আমি আনতে হবে, রিসিভ করতে হবে। তো এসে বসে আছে, আর গ্রামের জায়গা একটা এলাকা, ও চিনে না জানে না এত রাত। তখন ওর ফ্রেন্ড বলতেছে না একটু দেখি না চলো, মানে আগ্রহটা বেশি দেখাচ্ছে সুমন ওর ফ্রেন্ড। তখন হচ্ছে গিয়ে হঠাৎ করে আমার ফ্রেন্ড, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যখন ও নোটিস করলো যে মানে একজন লোক, মানে শিষ্যদের মধ্যে একজন, সে হচ্ছে কি নিজের পায়ের আঙ্গুল নিজেই ছিঁড়ে পাশে রাখতেছে। মানে আপনি জিনিসটা কতটা উইয়ার্ড হইতে পারে, ফেস করে সে বুঝে যে আমার সামনে একজন ব্যক্তি, সে হচ্ছে কি নিজের পায়ের আঙ্গুল বা হাতের আঙ্গুল মানে মটকে খুলতেছে, আমরা যেরকম মুরগির বা হাড্ডি খাই এই টাইপের কিছু। তখন হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড ওর ফ্রেন্ডকে নোটিস করলো বন্ধু দেখো জিনিসটা আমার কাছে ভালো মনে হচ্ছে না। তখন ও বলছে আর না দেখি, আর কোনো ব্যাপার না, কি হয়েছে, কোনো প্রবলেম তোমার কি হয়েছে। তখন হচ্ছে গিয়ে
ধীরে ধীরে জিনিসটা বাড়তেছে, একজন দুজন করে প্রত্যেকটা শিশু এই এখন হচ্ছে গিয়ে সবাই নিজেদের হাতের আঙ্গুল, ডান হাত দিয়ে বাম হাতের আঙ্গুল অথবা পায়ের আঙ্গুল খুলতেছে, মানে মটকিয়ে খুলে ফেলে পাশে রাখতেছে। তখন জিনিসটা আমার ফ্রেন্ড কিন্তু যথেষ্ট সাহসী, আমি কলেজ লাইফে ওকে 1 বছর যতটুকু দেখলাম যথেষ্ট সাহসী, এইসব বিষয়ে খুব একটা বেশি ইয়ে হয় না, নার্ভাস হয়ে যায় না। বাট ও আমাকে যখন বললো যে বন্ধু আমি এই সময়টা এসে, তখন আর নিজেকে ঠিক রাখতে পারিনি। তখন আমার ফ্রেন্ডকে আমি ধরলাম, মানে মাসুদ তার ফ্রেন্ডকে ধরে টান দিয়ে বলে যে চলো এখানে থাকার দরকার নেই, চলো আমরা চলে যাই, আমার ফ্রেন্ডের আসা টাইম হয়ে গেছে। তখন যখন এই যে ওর ফ্রেন্ডকে ধরে আসতে নিবে, তখন হচ্ছে দেখতেছে যে ব্যক্তি লিডার টাইপের, আমি প্রথমে যার কথা বলছিলাম সে তার অ্যাটিটিউডে মনে হচ্ছে লিডার টাইপের, মানে সে লিড দিচ্ছে এই জলসার আগে, সে আবার নিজেই নিজের আঙ্গুল এবং হাতের আঙ্গুল এবং পায়ের আঙ্গুল ছিঁড়ে এবার সে আর পাশে রাখতেছে না, খাচ্ছে। তখন আমার ফ্রেন্ড মোটামুটি ভালোভাবে ভয় পেয়ে যায় এবং তাদের এই কর্মকাণ্ড গুলো দেখে আমার ফ্রেন্ড তার ফ্রেন্ডকে মানে সুমনকে বলে যে বন্ধু আমার আর মনে হয় না আর এখানে থাকার কোনো প্রয়োজন আছে, আর এরপরও কি তুমি বলবা জিনিসটা স্বাভাবিক। তখন আমার ফ্রেন্ডের ফ্রেন্ড মানে সুমন বলতেছে কেন তাদের ঘটনা কি মানে তাদের এই অ্যাক্টিভিটিস কি আমার থেকেও ইয়ার, মানে আমার থেকেও বেশি ভৌতিক। তখন আমার ফ্রেন্ড বলতেছে মানে, তো আমার ফ্রেন্ডের সামনেই সুমন এবার নিজের আঙ্গুল নিজে বা হাতের আঙ্গুল নিজে ছিঁড়ে বলতেছে তো এটা তো কোনো ব্যাপার না। মানে এবারে আমার ফ্রেন্ড বুঝতে পারছে যে দ্যাট ওয়াজ নট সুমন, এটা সুমন ছিল না, যে সুমন হচ্ছে গিয়ে ওকে নিয়ে বাজারে যাওয়ার কথা ছিল। তখন সে দৌড় দেয়, এক পর্যায়ে দৌড় দেওয়ার হচ্ছে গিয়ে রাস্তা ওঠার ঠিক আগ মুহূর্তে সে খেজুর গাছের সাথে বাড়ি খেয়ে পড়ে যায়, সেন্সলেস হয়ে যায়। সকালে হচ্ছে গিয়ে সে নিজেকে মানে আবিষ্কার করে নিজের বিছানার মধ্যে আশেপাশে মানুষ জড়ো হয়ে বসে আছে। তখন সবাই জিজ্ঞেস করতেছে আচ্ছা বাবা তুমি রাত্রে বের হয়েছিল, তোমার ফ্রেন্ড আসবে বাজার থেকে রিসিভ করবা তাকে বাড়িতে আনবা এটা বলে বের হয়েছো, কিন্তু তুমি তো তোমাকে আমরা পুকুরের মধ্যে পেলাম কেন? তোমার পুরো হোল বডি পুকুরের মধ্যে ছিল, জাস্ট মাথাটা উপরে ছিল, মানে কিনারের মধ্যে পুরো হোল বডি পুকুরে পানিতে এবং মাথাটা উপরে। তখন বলতেছে না আমি তো হচ্ছে গিয়ে ঠিক আছে আমি একটা প্রবলেম ফেস করছি, আমি তোমাদেরকে এটা বলবো পরে, কিন্তু আমি এই ধরনের কোনো কিছু সিচুয়েশনের মধ্যে ছিলাম না যে আমাকে পুকুরে যেতে হবে, আর আমি একটা খেজুর গাছের সাথে বাড়ি খাইছি এই পুত্রকে কিন্তু আমার মনে আছে। তখন তারা বলতেছে না আমরা হচ্ছে তোমাকে এইভাবে পাইলাম এবং মোটামুটি তোমার মাথাটা ওই পুকুরের কিনারে যে কাদা থাকে সে কাদাতে মোটামুটি ডেবে ছিল। এই হচ্ছে কি ঘটনা আছে ভাই। এবং পরবর্তীতে আমার ফ্রেন্ড আমাকে পরবর্তীতে আমি ওকে পরের দিন সকালে ফোন দিছি যে বন্ধু আমি আসতে পারি না, সরি আমি আজকে আসবো। তখন ও বলতেছে না আসার দরকার নেই, আর আমরা হচ্ছে গিয়ে আমি তোকে ঢাকায় আসলে কিছু কথা বলবো। এই হচ্ছে বন্ধু আমার বন্ধুর ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনি প্লিজ একটু আপনার নাম বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমি ইমরান হোসাইন, জি, ওয়ালাইকুম আসসালাম। মিরপুর থেকে। জি। আমি ধন্যবাদ জানাতে চাই মোহাম্মদ মিস্টার অভিকে, যিনি আমাকে এখানে আসার জন্য উৎসাহিত দিয়েছেন। আচ্ছা আমরা ঘটনাটা- ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা আমার নানার কাছ থেকে শোনা। জি। উনি গ্রামের মানুষ, উনি মাঝে মাঝে ওনার মাছ মারার খুব শখ ছিল। উনি বিভিন্ন জায়গায় মাছ মারার উৎসব হলে উনি বিভিন্ন জায়গায় মাছ মারতে যেত। তো ভালো কথা, এইভাবে উনি বিভিন্ন জায়গায় যেত। তো একদিন উনি হঠাৎ করে মাছ মারতে গেছে, তো যাওয়ার পরে উনি বাসায় এসে মন খারাপ করে বসে আছে। তো মন খারাপ করে বসে থাকার পরে ওনার দাদা, এটা হচ্ছে এই জন্য আমি মন খারাপ করে বসে আছি, তো বললো যে আচ্ছা ঠিক আছে তোকে আমি একটা ব্যাপার বলি, তুই যদি এটা করতে পারিস তাহলে হচ্ছে তুই অনেক মাছ মারতে পারবি। তো ঠিক আছে, তো আমার নানা বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমাকে এটা শিখায় দাও। তো উনি বললো যে তুই একটা কাজ করবি, তুই একটা যুবতী হিন্দু মেয়ে যে মারা গেছে তার শ্মশানে যখন তাকে পোড়ানো হবে, তুই ওইখান থেকে তার লাশ এর যে পোড়ানোর পরে যে বাঁশ থাকে, কাঁচা বাঁশ আর হচ্ছে ওই সিঁদুরটা তুই নিয়ে আসবি যে কোনো একটা চাঁদ রাত্রে। তো ভালো কথা, আমার নানা এইভাবে খুঁজতে থাকে যে কবে মারা যায়, এইভাবে উনি নোটিসে থাকে। তো একটা সময় দেখা যায় কি যে আপনার বেশ কিছুদিনের মধ্যেই একটা মেয়ে মারা যায়। তো উনি জানতে পারে, জানার পরে উনি খোঁজ নেয় যে কোন শ্মশানে হচ্ছে ওনাকে এইভাবে পোড়ানো হয়েছে। তো এট দ্য মেন টাইম উনি কি করলো, একদিন রাতে চাঁদ রাতে উনি গেল। যাওয়ার পর এটার প্রথম যে ক্রাইটেরিয়া ছিল সেটা হচ্ছে ওনাকে পুরা শরীরে কোনো কাপড় রাখা যাবে না, কিচ্ছু রাখা যাবে না, সে অবস্থায় হচ্ছে ওনাকে যে ওই বাসটা নিয়ে আসতে হবে। তো উনি কথা মতো ওইভাবে গেল। তো যাওয়ার পরে উনি যখন শ্মশানের কাছে গেল তখন এমনি তো ভয় লাগেই, উনি ভয়ে গেল। তো যাওয়ার পরে তারপরে উনি ওনার মনে যথেষ্ট সাহস রাখলো। তো যাওয়ার পরে উনি যখন বাসটা ধরে টান দিল তখন হচ্ছে ওনাকে বললো এই কি করলো, ওই বাসটা ধরে উনি জোরে টান দিল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস। আর বিভিন্ন ভয়ঙ্কর যে প্রাণীগুলো আছে প্রাণীগুলো ওনাকে ভয় দেখাইতে থাকলো। তো ওনার দাদা ওনাকে বলে দিয়েছিল যে যেটাই হোক আর যাই হোক তুই পিছন দিকে তাকাবি না। তো উনি ওইভাবে সুন্দর করে ওনার বাসটা নিয়ে আর ওই সিঁদুরের গোটাটা নিয়ে উনি বাড়িতে চলে আসলো। তো আসার পর ওনার প্রয়োজন মতো যতটুকু দরকার হয় উনি ততটুকু রেখে বাকিটা হচ্ছে ওনাদের বাড়ির পাশে একটা জাম গাছ ছিল, সেই জাম গাছের ডালে উনি ঝুলায় রাখছে। তো রাখার পরে উনি রীতিমতো যেটা করে মানুষ, হাত পাও ধুয়ে সুন্দর করে হচ্ছে উনি শুতে গেল। শুতে যাওয়ার পরে উনি
নোটিস করতেছে যে ওনাকে ডাকতেছে যে এই তুই আমাকে এখানে রেখে গেছিস, তোর সাথে আমাকে কেন নিলি না, তুই আমাকে নিয়ে যা, এই তুই আমাকে নিয়ে যা। তো ওনার আম্মা শুয়েছিল, তো ওনার আম্মা এটা নোটিস করলো, নোটিস করার পরে ওনাকে ডাক দিল, এই তুই কোত্থেকে কি নিয়ে আসছিস, এখন তোকে ডাকতেছে, তুই বল আমাকে। তো ওনার আম্মাকে উনি সবকিছু খুলে ফেললো। তো খুলে বলার পরে উনি হচ্ছে কি করলো, তো উনি ওনার আম্মা বললো যে তুই সকালে যে করে হোক ওইটাকে তুই রেখে আসবি, যেখান থেকে এনেছিস সেখান থেকে রেখে আসবি। তো ভালো কথা, উনি সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের বাড়ির পাশে আছে মধুমতি নদী, সেই মধুমতি নদীতে উনি বাসটাকে হচ্ছে আপনার ভাসাই দিল। তো ভাসাই দেওয়ার পরে ওই বাসটা হচ্ছে মধুমতি দিয়ে যাচ্ছিল। ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এটা যে বাসটা ওনাকে রাখতেছিল, উনি শুনতে পাচ্ছিল এই তুই আমাকে কেন ভাসাই দিলি, এই তুই আমাকে কেন প্রয়োজন, ওইটা দিয়ে উনি মাছ মারতে চলে গেল। তো এইভাবে মাছ মারতে যায়। তো যাওয়ার পরে উনি একটা জিনিস খেয়াল করে কি, যখনই উনি গিরা পানি থেকে একটু মাজা পানির দিকে আসে তখনই দেখে যে কে যেন ওনার পা ধরে টান দেয়, কে যেন ওনাকে ওই পোলা ধরে টান দেয়, উনি ওইটাকে ধরে রাখতে পারে না। তো এইভাবে কিছুদিন যাওয়ার পর উনি খুব ভয় পেয়ে গেল ব্যাপারটা নিয়ে। ভয় পেয়ে যাওয়ার পরে উনি হচ্ছে ওনার দাদার কাছে এসে শেয়ার করে। তো উনি বলে কি যে এটা তোর ক্ষতি হইতে পারে, তুই একটা কাজ কর, তুই এটা নষ্ট করে ফেল। তো তারপরে কি করবে, উনি ওইটা নষ্ট করে ফেললো। এই ছিল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার এই ঘটনাটা ছোট একটা ঘটনা। এই ঘটনাটা আসলে কোনো উইয়ার্ড বা ভৌতিক ঘটনাটা বললে আসলে ভুল হবে। এটা আনসলভ একটা ঘটনা। ঘটনাটা হচ্ছে গিয়ে 2012 সালেই আমার হচ্ছে গিয়ে আমার ভাই অ্যাক্সিডেন্ট করার পর হচ্ছে উনি টোটাল 27 দিন হসপিটালাইজড ছিল শ্যামলীতে একটা হসপিটালে, নাম মেনশন করছি না। তো আমাদের হচ্ছে আমরা প্রতিদিন সকালে যাইতাম, ভাইয়ের জন্য বাট্টা নিয়ে যেতাম, রাত্রে আবার ব্যাক করতাম। আমি আর আব্বা বা আম্মা যেতাম কোন একজন, আর কন্টিনিউসলি আমার বড় ভাই থাকতো হসপিটালে। তো এক পর্যায়ে হচ্ছে 13তম দিনে এসে, এরকম প্রতিদিন সকালে যাচ্ছি, রাতে চলে আসতেছি। 13তম দিনে এসে রাত্রে ব্যাক করতেছি, রাত বাজে তখন 11টা। তখন গুলিস্তান পুলিশ পাড়িতে আমরা নামলাম বাস থেকে। নেমে হচ্ছে তখন আমাদের বাসা ছিল বংশালে। তো জাস্ট বাসা যাবো হেঁটে। এই তো আমি হচ্ছে বাস থেকে যখন নামবো, পিছন থেকে আমি ছিলাম, তো আমি আর আব্বা। তো আমি যখন সিট থেকে উঠতে গিয়ে দেখলাম যে জানালা পাশ দিয়ে মানে একটা পলিথিনে একটা কোন একটা জিনিস মুভ করতেছে, জাস্ট হাতের মতো এরকম একটা কিছু, ছোট বাচ্চার হাত এরকম কিছু একটা হবে। তখন আমি জিনিসটা দেখতেছি আর পিছন থেকে গেটের দিকে আসতেছি বাসের। গেটের দিকে আসলাম, আসার পর হচ্ছে দেখলাম যে শেষবারের মতো কোন একটা কিছু নড়াচড়া করে জিনিসটা থেমে গেছে, আর কোনো নড়াচড়া হচ্ছে না, মুভমেন্ট নাই। তো মোটামুটি এতক্ষণ শিওর হলাম যে কোনো একটা বাচ্চা বা কোনো একটা কিছুর হাত হবে এরকম, তো রক্ত মাখা এরকম হবে। তো আমি হচ্ছে পাশে কিছু দোকানদার ছিল, ফল ব্যবসায়িক বা আদার্স কিছু স্টেশনারি দোকান, তারা হচ্ছে এতক্ষণ নোটিস করে না। আমি তাদেরকে ডাকলাম, মামা একটু এদিকে আসুন তো, দেখেন তো পলিথিনে কি। ততক্ষণ পুলিশও আসলো, পাশে যেহেতু পুলিশ ফাঁড়ি ছিল, পুলিশও আসলো এবং তারা হচ্ছে একটা লাঠি দিয়ে জিনিসটা পলিথিন থেকে ইয়ে করে দেখলো যে হ্যাঁ, এখানে একটা ডেড বডি, ছোট একটা বাচ্চা, যেমন হচ্ছে সদ্য জন্ম নেওয়া, হাফ এন আওয়ার আগে বা 1 ঘন্টা আগে এরকম কিছুক্ষণ আগে জন্ম নিছে এরকম একটা বাচ্চা। তো মোটামুটি হয়তোবা এটা আমরা গেস করলাম আর কি, কোনো একটা প্রবলেম বা কোনো ছেলে মেয়ে এটা কিছু একটা হয়ে গেল। তো আমি হচ্ছে ইনস্ট্যান্ট তখন 11টা ছবি তুলছি ওই বাচ্চাটার। ছবিটা তুলে আমার হচ্ছে গিয়ে তখন একটা মোবাইল ছিল, মাল্টিমিডিয়া মোবাইল, নট অ্যান্ড্রয়েড। তো ওই মোবাইলের আমার কিছু ফোল্ডার ছিল, যে এটা ফ্যামিলি পিকচার বা হচ্ছে ফ্রেন্ডস পিকচার, এটা হচ্ছে আমার নিজের পিকচার। তো আমার নিজের পিকচার ছিল ওইখানে আগে থেকে 88টা। আমি ঘটনাটা একটু ইয়ে করে বলতেছি, কারণ হচ্ছে গিয়ে মেন থিমটা এখানে যে 88টা ছবির সাথে আমি আমার 11টা এই বাচ্চার তোলা ছবিটা রাখছি। টোটাল 99টা ছবি রাখার পরে যাক বাসা গেলাম। বাসা যাওয়ার পর থেকে আম্মাকেও বললাম, আম্মা ও জিনিসটা আফসোস করতেছে, আব্বাও আফসোস করতেছে, আমি নিজেও আফসোস করতেছি। এবং এক পর্যায়ে হচ্ছে যা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে যেহেতু টায়ার্ড আছি, ঘুমায় পড়ছি। তো আমার হচ্ছে এখানে একটা ঘটনা বলে, আমি তখন ইংলিশ স্পোকেন করতাম একটা কোচিং সেন্টারে। প্রতিদিন 8টা বাজে আমার কোচিংটা ছিল, আমি 8টা বাজে আমার ক্লাস ছিল, 7টা বাজে আমার অ্যালার্ম দেওয়া ছিল। এটা প্রতিদিন অটো, মানে এভরিডে দেওয়া ছিল, যার কারণে আমাকে নতুন করে প্রতিদিন দেওয়া লাগতো না, প্রতিদিনই এটা অটো বাজতো। ওই দিন রাত্রে হচ্ছে কি আমার মানে নিজের থেকে যাই না, কোইন্সিডেন্টলি হোক বা ইনসিডেন্টলি হোক, রাতে 3টা বাজে আমার অ্যালার্ম বাজা শুরু করছে। আমি হচ্ছে গিয়ে অবাক হয়ে গেলাম, কিন্তু 3টা বাজে তো আমি অ্যালার্ম দিই নাই। আর আমার তো প্রতিদিন এমন না যে আমি অ্যালার্মটা দিচ্ছি, আমার তো একবারে অ্যালার্ম দিয়ে রাখছি, প্রতিদিন 7টা বাজে 3টা বাজে অ্যালার্ম বাজলো। তো আমি চিন্তা করলাম যে রাতে হয়তো টায়ার্ড ছিলাম, যার কারণে হচ্ছে গিয়ে দিয়ে রাখছি, হয়তো এমন হইতে পারে। তখন এটা অফ করে ঘুমাইতে যাব মোবাইলটার পাশে রেখে, তখন আবার ওই বাচ্চাটার কথা মনে পড়ছে, আফসোস করতেছে, আহা পৃথিবীতে আসলো আবার চলে গেল, মানে তার তো কোনো দোষ ছিল না, যারা হচ্ছে তাকে আনলো তাদের কি অন্যায়, বা তাদের তো এই অপরাধটা করা উচিত হয় নাই। তখন হচ্ছে চিন্তা করতে করতে আমি আবার মোবাইলটা হাতে নিলাম, নিয়ে ওই ফোল্ডারে গিয়ে দেখি যে সবকিছু ফাইন, এভরিথিং ওয়াজ ওকে। বাট আমার ফোল্ডারে আমার ছবি 88টা আছে, ফ্যামিলি যে পিকচার গুলো সেখানে আছে, ফ্রেন্ডস পিকচার বা আদার্স যে প্রত্যেকটা জায়গা আছে, কিন্তু এই 11টা ছবি নাই, পুরো মোবাইল থেকে উধাও হয়ে গেছে। এবং আমার ফোল্ডার যেখানে আমি 99টা সহ হয়েছিল, এই 11টা ছবি সহ, সেই 11টা ছবি নাই হয়ে গেছে।
তখন আমি হচ্ছে গিয়ে জিনিসটা চিন্তা করলাম যে আচ্ছা হয়তো আমার নিজের কাছে কিছু মনে হচ্ছে, তো আমি চিন্তা না ঘুমিয়ে পড়ে সকালে উঠে ভালোভাবে চেক করবো। তখন ঘুমিয়ে গেলাম। মজার বিষয় থেকে আমার ওদিন কিন্তু সকালে 7টা বাজে আসলে অ্যালার্ম বাজছে অ্যাজ ইউজুয়াল। তখন আচ্ছা উঠলাম, ওঠার পরে ফ্রেশ হয়ে কোচিং দিয়ে যাবো, যেতে যেতে রাস্তা হাঁটতেছি আর মোবাইলটা চেক করতেছি, দেখতেছি না মোবাইলে ওই ছবি 11টা নাই, বাকি একবার প্রত্যেকটা ছবি আছে, কোনো এই 11টা ছবি নেই। তো হচ্ছে আমার একটা ফ্রেন্ড আছে পারভেজ নামে, ও হচ্ছে গিয়ে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছে। তো ওকে আমি জিনিসটা শেয়ার করলাম, শেয়ার করার পর হচ্ছে কেউ বললো যে বন্ধু এটা আসলে বেসিক্যালি এটা তো আসলে একটা ফেরেশতা, মানে কি বলে মাসুম বাচ্চা, তাদের একটা অস্তিত্ব আছে, ঠিক আছে, পবিত্র। তো এই অস্তিত্বটা তোমার মোবাইলে কোনো এভিডেন্স থাকুক বা হচ্ছে কোনো ডকুমেন্টস থাকুক, এটা কোনো একটা এক্সিস্টেন্স সেটা পছন্দ করে নাই, যার কারণে হয়তো তারা সরাই ফেলছে, এটা সে বললো। তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ হইতে পারে। আর পাশে হচ্ছে গিয়ে আমাদের এলাকার মসজিদ, সেখানে হচ্ছে গিয়ে আমি হুজুরের কাছে জিনিসটা শেয়ার করলাম, একবারে নর্মালি শেয়ার করছি, এত এটা তো কোনো উইয়ার্ড বিষয় না। শেয়ার করার পর আমি বললাম যে হুজুর এই অবস্থা। তো উনি বললো যে হ্যাঁ এরকম হইতে পারে যে তোমার ফ্রেন্ড তোমাকে যেই সলভেশনটা দিল এটাই হইতে পারে যে তোমার মোবাইলে এটা থাকুক, এটা আসলে কেউ পছন্দ করে নাই, বা কোনো একটা পক্ষ থেকে, কোনো একটা মহল থেকে, বা কোনো একটা এক্সিস্টেন্স সেটা লাইক করে নাই। তো এরপর আর কি এটা ছিল আমার লাইফে মানে মোটামুটি আনসলভ একটা ঘটনা। তো এই ছিল রাসেল ভাই, ধন্যবাদ থ্যাংক আপনাকে। ইউ সো মাচ আপনাকে। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন নতুন অতিথি আছে। সালাম আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম রিজনার, সবাইকে শুভেচ্ছা। আমি শেখ নাহিদ হোসেন, ইসিবি মাটিকাটা থেকে আসছি। জি, শুনি আপনার ঘটনা। ঘটনা শোনার আগে আমি একটা সাউন্ড করব আপনাদেরকে। না, আপনি আপনার ঘটনা আপনাদেরকে জানেন। বলতে হবে যে এই সাউন্ড অ্যাকচুয়ালি কিসের। যাই হোক, আমি আমার গল্পে যাই। 2002 সাল এসএসসি রেজাল্ট দিছে, আমরা সবাই বন্ধুরা বসে আড্ডা দিচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে পিকনিক করব। পিকনিক করার জন্যে সব বন্ধুরা আমাদের যা যা ছিল ক্যাপাসিটি, সেই অনুপাতে আমরা সব চাঁদা উঠে একসাথে করি, এবং আমাদের গ্রাম থেকে প্রায় 3 কিলোমিটার দূরে জায়গা নির্ধারণ করা হয়। সবকিছু অ্যারেঞ্জ করতে করতে রাত 10টা বেজে যায়। এখন আমরা কি করি, যে যার মতো ভাগ হয়ে যায়, কেউ হাঁড়ি পাতিল আনতে কালেক্ট করি, কেউ কাঠ আনতে, কেউ বিছানা আনতে। আপনি মূল ঘটনাটা বলেন, কি হয়েছিল? এগুলো আনতে আমরা যে যার মতো আমাদের মতো করে যাই। এর ভিতরে আমি আমার গ্রাম থেকে যেহেতু দূরে, সেহেতু আমাকে আমার একটা বন্ধুর সাথেই দেওয়া হয়। আমি আমার বন্ধুর সাথে গিয়ে তার বাসার সামনে গিয়ে ওয়েট করি। সে বাসার ভিতরে যাই যে সরঞ্জামগুলো আনার জন্যে। এমন সময় আমি পাশেই দেখি বেশ কিছু কাঠ। আমি ফ্রেন্ডদের কাছে আসলে নিজের ক্রেডিট নেওয়ার জন্যে আমি ওই কাঠগুলো ভাঙতে থাকি। বেশ কিছু কাঠ ভাঙতে ভাঙতে আমি হঠাৎ একটা গর্তের ভিতরে পড়ে যাই। গর্তের ভিতরে পড়ে যাওয়ার পরে আমি কাঠগুলা, যেহেতু আমি সহ কাঠগুলা পড়ে যায়, সেহেতু আমি ওই গর্তের ভিতর থেকে কাঠগুলারে আবার সুন্দর করে কালেক্ট করি। আর আমাদের ওদিকে কি হয় যে এটা হচ্ছে সাতক্ষীরার ঘটনা। হ্যাঁ, আমাদের ওদিকে মাটির দেয়াল দিয়ে ঘর তৈরি হয়। মাটির দেয়াল করতে গেলে পাশে কোথাও একটা জমি থেকে মাটি খুঁড়ে দেন ওইখান থেকে আপনার দেয়াল তৈরি হয়। আমি ভাবছি যে ওইটাও কোনো একটা গর্ত, যেটার ভিতরে আমি পড়ে গেছি। সো আমি ওইখান থেকে বাঁশ বা কিছু কাঠ কালেক্ট করে, আমার ফ্রেন্ডও দেন ব্যাক করে, আমরা একসাথে চলে আসি। চলে এসে যখন আমরা মাঠে কাঠগুলো রাখি, তখন দেখা যায় যে কাঠগুলোর সাথে একটা হাড়, একটা লাশের পায়ের হাড়। তো ওই ভিতর থেকে আমার এক ফ্রেন্ড ছিল হিন্দু, সে ওই জিনিসটাকে কোনো গুরুত্ব না দিয়ে হাড়টাকে ফেলে দেয়, একটু দূরে ফেলে দেয়। দেন আমরা পিকনিক করি, সবকিছু কমপ্লিট করি। 1-2 দিন যাইতে পারে না, আমি প্রায় স্বপ্নে দেখতে থাকি যে আমার একটা পা আঘাতগ্রস্ত হচ্ছে, ফুটবল খেলতে গিয়ে পা ভেঙে যাচ্ছে, বা আমি সাইকেল চালাইতে গিয়ে পা ভেঙে যাচ্ছে, মানে এগুলো আমি স্বপ্নে দেখতে থাকি। এগুলো আমাকে খুব ভয়, মানে ভীতি, মানে খুবই ভয়ের ভিতরে রাখে। দেন আমি আমার আম্মার সাথে পুরো ঘটনা শেয়ার করি যে আম্মা এই ব্যাপার, আমি স্বপ্নের ভিতরে বারবার দেখতেছি যে আমার একটা পা ভেঙে যাচ্ছে বারবার। তো আমার আম্মা বললো, তুমি এক কাজ করো, একটা হুজুরের সাথে এটা পরামর্শ কর। তখন আমি আমার পাশে নলতাতে একটা বড় মাজার আছে আমাদের, খান বাহাদুর হাসানুল্লাহ সাহেব, ওনার মাজারের ওইখানে খাদেমের কাছে যাই, গিয়ে পুরো বিষয়টা বলি যে আমি স্বপ্নের মাধ্যমে এইগুলো দেখতেছি।
তখন উনি আমাকে বলে যে তুমি কোনো মুরব্বী বা আল্লাহওয়ালা কোনো ব্যক্তির কোনো একটা ক্ষতি করছো, তাকে পায়ে হয়তো কোনোভাবে কিভাবে হোক তুমি আঘাতগ্রস্ত করছো বা তাকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করছো যে সে এটা নিয়ে এখনো কষ্ট পাচ্ছে। তুমি একটু মনে করে দেখো তো কি করছো। দেন আমি সব কিছু চিন্তা ভাবনা করে আমি ওনাকে বললাম যে আমরা এই যে কিছুদিন আগে পিকনিক করার সময় দেন আমি একটা কবর থেকে কাঠ উঠাইতে গিয়ে একটা হাড় উঠাই ফেলছি। তখন উনি বিষয়টা বুঝতে পারে, উনি বলছে যে তুমি এক কাজ করো, ওই হাড়টা খুঁজে ওই কবরটাতে আবার রেখে এসো। দেন আমি খুব কষ্ট করে যাই, গিয়ে ওই জঙ্গলের ভিতরে যেখানে আমার ফ্রেন্ড হাড়টাকে চেলে ফেলছিল আমি সেইখানে গিয়ে হাড়টা খুঁজতে থাকি। অনেক খোঁজাখুঁজির পরে গিয়ে হাড়টা পাই এবং দেখি কুকুর হাড়গুলো চিবায়ে চিবায়ে বিভিন্ন জায়গায় ক্ষত করে ফেলছে, মানে নষ্ট করে ফেলছে। তারপরেও আমি হাড়টা খুব যত্ন সহকারে নিয়ে দেন ওই কবরের ভিতরে রেখে আসি। কিছুদিন পরে গিয়ে আমি অ্যাক্সিডেন্ট হয় এবং আমার একটা পায়ের অনেক জায়গাতে ক্ষত হয়, যেখান থেকে কেটে যায় এবং 3টা সেলাইও দিতে হয় আমার বা পায়ে। হ্যাঁ, এটা ছিল আমার ফার্স্ট ঘটনা। ধন্যবাদ আপনাকে। যাই হোক, আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। থ্যাংক ইউ রাসেল ভাইয়া। জি, ইউ আর মোস্ট ওয়েলকাম। সবাইকে ধন্যবাদ যারা প্রতিদিনের সাথে আছেন। আমি পুরান ঢাকা থেকে আসছি, আমার নাম রনি খান। জি, আমার এই ঘটনাটা হচ্ছে কি আমার গ্রামের বাড়ি নিয়ে। আমার গ্রামের বাড়িটা হচ্ছে বরিশাল মেহেন্দিগঞ্জ উলানিয়াতে। এই ঘটনাটা আজ থেকে অনেক বছর আগে, প্রায় 30-35 বছর আগে এই ঘটনাটা আমার গ্রামের বাড়িতে হয় আমার দাদুর সাথে। তো আমার দাদু অনেক ফরেজগার লোক ছিল, উনি খুব ধার্মিকভাবে চলাফেরা করতো এবং নামাজ কালাম পড়তো সবসময়, এবং সবসময় খুব পর্দার সাথে থাকার চেষ্টা করতো। তো এই ঘটনাটা হচ্ছে গিয়ে মানে ছোট ছোট অনেকগুলা ঘটনা হয়, তারপরে হচ্ছে গিয়ে এই আসল ঘটনাটা, সেটা হচ্ছে গিয়ে ছোট ছোট অনেকগুলা। যেরকম আমার দাদু হচ্ছে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন। তো তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উনি হচ্ছে গিয়ে উজু করার জন্য বাইরে যেতে হতো, পুকুরটা একটু দূরে ছিল ঘর থেকে। তো হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে এটাতে একটু অভ্যস্ত ছিল, আর 2-1 দিন হচ্ছে যদি মানে কোনো কারণে যেতে না পারতো, এটা উনি পরে খুব আফসোস করতো। তো যার কারণে উনি সব সময় চেষ্টা করতো তাহাজ্জুদের নামাজটা আদায় করার জন্য। তো রাসেল ভাই, আমাদের হচ্ছে গিয়ে ঘর থেকে, গ্রামের বাড়িতে যে ঘর থেকে হচ্ছে গিয়ে বাথরুম এবং পুকুর একটু দূরে, এখানে 1-2 মিনিট সময় লাগে। তো এখানে 1-2 মিনিট সময় লাগে। তো হচ্ছে গিয়ে আমার দাদু হচ্ছে গিয়ে একদিন হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য সে হচ্ছে গিয়ে উঠছে। ওঠার পরে হচ্ছে উজু করার জন্য সে পুকুর ঘাটে যায়। গিয়ে হচ্ছে গিয়ে কিছু মানে অদ্ভুত শব্দ শুনে, মানে পুকুর থেকে যদি কেউ মাছ ধরে বা মাছ তুলে বা পানিতে অনেক মানুষ যদি একসাথে গোসল করে, এরকম শব্দ হচ্ছিল। তো ওনার হাতে সবসময় হচ্ছে গিয়ে হাতে লাঠি থাকতো এবং সাথে হেরিকেন থাকতো। তো হচ্ছে গিয়ে উনি হচ্ছে হেরিকেনের আলোটা একটু উঁচু করে দেখে যে একজন মানুষ পানির নিচে যাচ্ছে, আবার হচ্ছে গিয়ে 1-2 সেকেন্ড 3 সেকেন্ড পরে আবার উপরে আসতেছে। তো মনে হচ্ছে যে উনি কিছু একটা খাচ্ছে, আবার হচ্ছে গিয়ে যাচ্ছে। তো উনি আল্লাহ রসুলের নাম নিয়ে উজু করে চলে আসে, উনি এগুলাতে ভয় পায় না, উনি খুব সাহসী একজন মানুষ ছিলেন। তো হচ্ছে গিয়ে আরেকদিন হচ্ছে গিয়ে সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে উনি হচ্ছে গিয়ে জানলা খোলা ছিল, ওনার নামাজের যে ঘর ওই পাশে জানলা খোলা ছিল। তো উনি দেখতেছে এরকম অদ্ভুতভাবে একটা লোক বা মানুষের মতো হয়ে, বোঝা যাচ্ছে না ক্লিয়ার, একটু অন্ধকার ছিল, যে এইরকম গাছের উপরে উঠতেছে আবার নামতেছে। মানে কোনো মানুষের পক্ষে এত দ্রুত মানে উঠা আবার নামা এটা সম্ভব না। তো উনি হচ্ছে গিয়ে জানলাটা বন্ধ করে দেয়। ইভেন হচ্ছে গিয়ে তার 2-1 দিন পরে আমার বাবার সাথে বলে যে আমাদের বাড়িটা কেনার পরে আমাদের বাড়িতে তো কোনো বন দেওয়া হয়নি, তুমি হুজুর ডেকে বাড়িটা বন দেওয়ার ব্যবস্থা করো, আমাদের বাড়িতে ছোটখাটো অনেক সমস্যা হইতেছে। তো আমার বাবাও বললো যে ঠিক আছে আম্মা, তাহলে আমি এটা করব। তো এইরকম ভাবে উনি হচ্ছে গিয়ে আরেকদিন, তার কিছুদিন পরে হচ্ছে গিয়ে রাতের বেলা উঠে এবং হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়বে, এই জন্য উনি প্রথমে ওয়াশরুমে যায়। তো উনি হচ্ছে গিয়ে ওয়াশরুমে যাওয়ার সময় খেয়াল করলো একজন মানুষ একটু 4-5 হাত দূর দিয়ে একটু হেঁটে যাচ্ছে। ওনার হচ্ছে গিয়ে মহিলা বোঝা যাচ্ছে, একটা কাপড় পরা, এবং হচ্ছে গিয়ে ঘোমটা টানা, ওনার চেহারা দেখা যায় না। আর সবচেয়ে বেশি অদ্ভুত হচ্ছে গিয়ে ওনার, আমরা যেরকম হাঁটলে আমাদের পায়ের পাতাগুলো সামনের দিকে থাকে, ওনার পায়ের পাতাগুলো যে মহিলাটা হেঁটে যাচ্ছে পিছনের দিকে ঘোরানো, কিন্তু ওনার কোনো চেহারা দেখা যাচ্ছে না। তো উনি দাদু হচ্ছে গিয়ে দোয়া কালাম পড়তে পড়তে ওইখান থেকে হচ্ছে গিয়ে পুকুর ঘাটে গিয়ে উজু করে ওইখান থেকে চলে আসে।
তো এই ছিল ছোটখাটো মোটামুটি অনেক ঘটনা। এর ভিতরে আমার বাবা হচ্ছে গিয়ে কয়েকজন হুজুরের সাথে কথা বলে বাড়িটা বন্ধ দেওয়ার ব্যাপারে, যে আমাদের বাড়িতে এরকম। আর আমাদের বাড়িটা অনেক পুরনো একটা বাড়ি ছিল, জমিদার বাড়ির একটা অংশ ছিল। আমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসতো বা রাতে যদি বের হইতো তো ওনারা অনেক ভয় পাইতো। কেউ হয়তো বা গাছের উপরে সাদা একটা কাপড় দেখে, বা কেউ একজন মানুষ হাইটা যাইতে দেখে, বা অদ্ভুত ধরনের সাউন্ড, মানে নতুন যদি কেউ বেড়াইতে আসে তো এরকম ছোটখাটো একটু একটু ভয় পায়, বা একা ঘুমাইলে অনেক ধরনের শব্দ হয়, বা মনে হচ্ছে কেউ চাইপা ধরে এরকম শব্দ। তো এগুলা আমার বাবা হচ্ছে গিয়ে আবার অনেক ধার্মিক একজন মানুষ, সে এগুলাতে বিশ্বস্ত না। তার একটাই কথা, সেটা হচ্ছে গিয়ে যে হায়াত মউত হচ্ছে আল্লাহর হাতে, আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। কিন্তু তারপরেও আমার দাদু খুব রিকোয়েস্ট করতেছিল বাড়িটা হচ্ছে বন্ধ দেওয়ার জন্য। তো লাস্ট যেই ঘটনাটা রাসেল ভাই, এটা হচ্ছে গিয়ে আমাদের ফ্যামিলিতে অনেক বড় একটা প্রভাব ফেলে। সেটা হচ্ছে গিয়ে আমার দাদু হচ্ছে গিয়ে একদিন, আরেকদিন হচ্ছে তার 15-20 দিন পরে একদিন হচ্ছে গিয়ে রাতে হচ্ছে গিয়ে বাথরুমে যায়। তো উনি হচ্ছে বাথরুমের সামনে হচ্ছে হেরিকেনটা রেখে, লাঠিটা রেখে তারপরে বাথরুমে যায়। গিয়ে হচ্ছে গিয়ে প্রতিদিনের মতোই উনি বের হয়। 5-7 মিনিট পরে বের হওয়ার পরে ওনার কাছে হচ্ছে গিয়ে হারিকেনের আলোটা একটু কমানো ছিল, উনি একটু শব্দ পাচ্ছে। আসলে একটু উঁচু থেকে যদি পানি পড়ে যেরকম শব্দ হয় সাধারণত, একটু পানির ওরকম মনে হচ্ছে কেউ পানি ঢালতেছে বা আস্তে আস্তে পানি পড়তেছে, এরকম একটা শব্দ হচ্ছে। তো ওনার কাছে একটু অদ্ভুত লাগে, কারণ তখন কোনো বর্ষার দিন ছিল না বা ওইরকম কুয়াশাও পড়তেছিল না যে এরকম পানির শব্দ হবে। তো বাথরুমের পাশেই হচ্ছে গিয়ে একটা চালতা গাছ ছিল। তো ওই হচ্ছে গিয়ে ওই হঠাৎ করে ওই শব্দটা ওই দিক থেকে আসতেছে, গাছের পাশে উনি হচ্ছে গিয়ে একটু তাকায় উপরের দিকে। তো তাকায় যেই জিনিসটা দেখতে পায় রাসেল ভাই, এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে আশ্চর্যজনক। ভয়ঙ্কর একটা মানুষের মতো লম্বা, কিন্তু ওনার মুখটা হচ্ছে খুবই একটা অদ্ভুত একটা প্রাণীর মতো। আর সেই প্রাণীটার জিহ্বাটা অনেক বের করা ছিল, অনেক বড় করে বের করা ছিল, আর জিহ্বাটা থেকে মানে টপ টপ করে পানি পড়তেছে। ওই শব্দটা হচ্ছিল আমার দাদু কানে আসছে। 2-3 সেকেন্ডের মধ্যে হচ্ছে গিয়ে একটা ক্ষুধার্ত প্রাণী বা বাঘ বা যাই বলি আমরা, যদি একটা শিকার ধরার জন্য যেভাবে ঝাঁপায়া পড়ে গাছের থেকে, ওই প্রাণীটা বা ওই জিনিসটা, ভয়ঙ্কর জিনিসটা হচ্ছে গিয়ে আমার দাদুর উপরে এরকম ভাবে পড়ে উপরে থেকে। তো আমার দাদু অনেক জোরে আল্লাহু আকবার বলে হচ্ছে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার বাবা মা ঘরের থেকে শব্দ শুনে অজ্ঞান অবস্থায় যায়, বাথরুমের সামনে পায়। গিয়ে হচ্ছে গিয়ে ওনাকে ধরাধরি করে নিয়ে আসে, মাথায় তেল পানি দেয়। তো সকালবেলা ওনার জ্ঞান ফিরে, তো বাবা তো চলে গেছে দোকানে। তো আমার আম্মার কাছে এই কথাটা বলে, উনি বলে যায় যে বৌমা, আমার ছেলেকে আমি বলছিলাম বাড়িটা বন্ধ দেওয়ার জন্য, কিন্তু আজকে আমি এই এই জিনিস দেখছি। আমি জীবনে এই বাড়িতে 50 বছর বসবাস করি, এত ভয়ঙ্কর কোনো প্রাণী হইতে পারে আমি জীবনে আমার এই বাড়িতে ছোটখাটো অনেক কিছু দেখছি। গরু মহিষ বা অদ্ভুত ধরনের মানুষ, ভূত পেতনি যাই বলো, ছোটখাটো এরকম অনেক কিছু দেখছি। আমরা আগের যুগের মানুষ, এগুলাতে আমরা বিশ্বস্ত না, যার কারণে এগুলো আমরা কখনোই পাত্তা দিই নাই। কিন্তু আজকে গতকালকে রাতে আমার সাথে যেটা হয়েছে, মানে এরকম একটা ভয়ঙ্কর জিনিস আর এরকম একটা ভয়ঙ্কর প্রাণী, সে মানুষের মতো লম্বা অনেক দেখতে, কিন্তু তার চেহারাটা হচ্ছে কি অদ্ভুত একটা জানোয়ারের মতো। ওই জিনিসটা আমার উপরে এরকম ভাবে, আর তার আমার কিছুই মনে নাই। ওই জিনিসটা আমার উপরে থেকে লাফ দিয়ে পড়ে, আমার আর কিছুই মনে নেই। তো যাই হোক, দাদু 2-3 দিন জ্বর ছিল, একটু কবিতা চবে চাই না, ওনাকে একটু হালকা ট্রিটমেন্ট করানো হয়। তো এই ঘটনার 3 দিন পরে রাসেল ভাই আমার দাদু হচ্ছে গিয়ে মারা যায়। মারা যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে একজন বাবা একজন আলেমের কাছে গিয়ে হচ্ছে গিয়ে জিনিসটা জানতে পারে। তখন সে বলে যে আমাদের বাড়িতে কিছু ভালো জিন কিছু খারাপ জিন ছিল, তো বাড়িটা বন্ধ দেওয়ার ব্যাপারে হচ্ছে গিয়ে যাদের সাথে আলোচনা করতেছিল, এই জন্য ওরা হচ্ছে বিরক্ত হয়ে আমার দাদুকে অনেক ভয় দেখাইছে, যার কারণে আমার দাদু মারা যায়। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো। থ্যাংক ইউ। আর একটা অডিও ক্লিপে যাব, পুরোটা সময় আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি রাজীব মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বলছি। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব এটি আমার সাথে ঘটে 2016 সালের শেষের দিকে। রাসেল ভাই, আমি এখানে একটি বিল্ডিং ম্যানেজমেন্টে জব করি। সো এখানে আমাকে 2টি শিফটে কাজ করতে হয়, একটি সকালবেলা আর একটি রাতে। আর ওই দিনটি ছিল বুধবার। সো ওই দিন আমার ডিউটি ছিল রাতে সাধারণত আমাদের 11টা থেকে সকাল 7টা পর্যন্ত আমাদের শিফট। আর আমার ডিউটিটা হচ্ছে প্রত্যেকটি ফ্লোর চেক করা এবং কোনো প্রবলেম থাকলে সেটার আপডেট ম্যানেজমেন্টকে জানানো। সো ওই দিন রাত ঠিক 3টার দিকে আমি চলে যাই বিল্ডিং এর একদম নিচের লেভেল, বেসমেন্ট পার্কিং যেটা, সেখানে। সো সেখানে আমি গেলাম। আসলে বেসমেন্ট পার্কিংটা ছিল রাসেল ভাই অনেক বড়, একটা স্টেডিয়ামের মতো, এবং শত শত গাড়ি সেখানে পার্কিং করা থাকে।
সো আমি ওখানে আসলে একটি জোনে দেখতে পারি, ওই জোনটিতে আসলে ইলেকট্রিক প্রবলেম হয়েছে, সেখানে আসলে লাইট গুলো মানে জ্বলছে না, ইলেকট্রিক ট্রিপ ছিল সেটা আর কি। সো আমি সেখানে যাই এবং সেটা সলভ করে আবার আমি সেখান থেকে ফিরে আসছিলাম। আর ঠিক এমন সময় আমি লক্ষ্য করি বেসমেন্টের যে লিফট যেটা আছে, যেটা থেকে আপনার লেভেল 1-এ আসা যায়, ওই লিফটের কোনায় একজন চাইনিজ ভদ্র মহিলা সেখানে বসে আছে। সো আমি একটু কিউরিয়াস হয়ে গেলাম, আসলে এই সময়টাতে সাধারণত এই বেসমেন্টে কেউ আসে না এবং আসার কথাও না, সে সেখানে কেন বসে আছে। আমি সেখানে গেলাম, এটাও আমার একটি ডিউটির মধ্যেই পড়ে। আমি সেখানে গেলাম এবং তার কাছে গেলাম, খুবই স্বাভাবিক সে সেখানে বসে আছে, বাট আমি তার কাছে যাওয়ার পরে আমি বুঝতে পারলাম সে হয়তো ড্রাঙ্ক অবস্থায় আছে অথবা সে অসুস্থ। সো আমি তাকে জিজ্ঞেস করলাম যে তার কোনো হেল্প লাগবে কিনা। আসলে অনেক সময় অনেক লোকজন যারা আছে, যারা মাতাল অবস্থায় থাকে, আসলে তাদের পার্কিং করা গাড়িটা তাদের আবার মানে অনেক খুঁজতে হয়, আসলে তাদের কোনো সেন্স থাকে না ওই সময়। তো আমি তাকে জিজ্ঞেস করলাম তার কি কোনো সাহায্য লাগবে কিনা, সে কোনো অ্যান্সার করছে না। তখন আমি খেয়াল করি তার 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 হাতে অনেকগুলো টাকা, মানে তার বাম হাতের তালুতে সে আসলে টাকাগুলো মানে আপনার ধরে সে বসে আছে সেখানে। সো তখন আমি একটা জিনিস চিন্তা করলাম যে এখন যদি এখানে অন্য কেউ আসে বা যে কোনো একটা ক্রাইম এখানে ঘটতে পারে। সো তখন আমি আমাদের যে সিকিউরিটি কন্ট্রোল রুম আছে, আমি সিকিউরিটি কন্ট্রোল রুমের সাথে আমি যোগাযোগ করার আমি একটা চেষ্টা করি। আসলে সেটা আন্ডারগ্রাউন্ড থাকার কারণে সেখান থেকে আসলে আপনার ওয়্যারলেস কানেকশনটা আসলে পাচ্ছিল না। তারপর আমি আমার ফোন দিয়ে আমি ট্রাই করি, ল্যান্ড ফোনে ট্রাই করি, আসলে কেউ ফোনটা পিক আপ করছে না। আসলে আমি তখনও জানি না যে সিকিউরিটি কন্ট্রোল রুমে সিকিউরিটি আছে কি বা নেই। তারপর আমি তাকে আরো 2বার জিজ্ঞেস করি যে তার কি আসলে কোনো সাহায্যের দরকার আছে কি না। সে কোনো অ্যান্সার দিল না এবং সে উঠে দাঁড়ালো। তো উঠে দাঁড়িয়ে সে বেসমেন্টের মধ্যে হাঁটছিল আসলে। তো আমি যখন সে হাঁটছিল আমি আসলে দূরে দাঁড়িয়ে দেখছিলাম যে আসলে সে তার গাড়িটা খুঁজে পায় কি পায় না, কারণ আমি তাকে এভাবে আসলে রেখে যেতে ওখানে পারি না, পরে যে কোনো একটা প্রবলেম হতে পারে, কোনো কমপ্লেন পড়তে পারে। তো আমি দেখছিলাম আসলে সে হাঁটছিল। তো একটু দূরে যাওয়ার পর আসলে আমিও একটু এগোচ্ছিলাম, সে একটু দূরে যায়, আমি আসলে দেখছিলাম আসলে এই বিষয়টা সে আসলে ঠিক মতো গাড়িতে পৌঁছায় কিনা। আসলে তা না, সে হাঁটতে হাঁটতে চলে যায় আমাদের ওই বেসমেন্ট থেকে একটি মানে সিঁড়ি কোঠা আছে, যেখান থেকে আপনার বেসমেন্ট থেকে আমাদের লেভেল 1 পর্যন্ত আসা যায়। বেসমেন্ট, তারপরে পার্কিং 1, পার্কিং 2, পার্কিং 3, দেন লেভেল 1। আসলে ওটা আপনার মানে যদি লিফটে কোনো প্রবলেম থাকলে তাহলে ওই সিঁড়ি দিয়ে আসলে যে কোনো কাজ করা যায়, আসানামা করা যায় আর কি। সো সে ওখানে সামনে আসলে ওই করিডোরটার সামনে একটি দরজা ছিল। সো সে ওই দরজাটা খোলার পরে সে করিডোরের ভিতরে ঢুকে গেল। আর করিডোরটা থেকে আপনার স্টেপগুলোর দূরত্ব রাসেল ভাই বেশ ভালোই, মোটামুটি আপনার 30 সেকেন্ডের মতো হাঁটার পরে আপনি সিঁড়িটা ধরতে পারবেন। সো সে ওটার ভিতরে যখন গেল তখন আসলে আমিও মানে কাছাকাছি চলে আসছি, আসলে মানে একটু কিউরিয়াস, জানতে চাচ্ছিলাম আসলে ব্যাপারটা কি হচ্ছে। সে কোনো রিপ্লাই দিচ্ছে না, আমি অনেকবার তাকে জিজ্ঞেস করলাম, কোনো রিপ্লাই দিচ্ছে না, সে নর্মাল ভাবে হাঁটতে পারছে না, আসলে ব্যাপারটা কি। সে যখন ওই করিডোরটার ভিতরে ঢুকে গেল রাসেল ভাই, আমি তারপর জাস্ট দরজাটা ওপেন করে দেখলাম যে আসলে সে মানে সিঁড়ি দিয়ে কোথাও যাচ্ছে নাকি ওটার ভিতরে আছে। দরজাটা যখনই আমি ওপেন করি তখনই সে আমার দিকে দেখার পরে সে আমাকে ইশারায় এভাবে ডাক দেয়, ডাক দেওয়ার পরে তখন আমি একটু ঘাবড়ে যাই রাসেল ভাই, আসলে ব্যাপারটা কি ঘটছে। তো আমি তখনই দরজাটা আবার আটকে দিয়ে আমি আবার ট্রাই করি কন্ট্রোল রুমে। তো কন্ট্রোল রুমে ট্রাই করার পরে সিকিউরিটির একজন অফিসার রিসিভ করে এবং বলে যে আমি সবকিছু খুলে বললে তারা বলে যে তারা এখনই আসতেছে, তারা অন দা ওয়ে। সো আমি এটা তার সাথে কথা বললাম জাস্ট অনলি 10 সেকেন্ড। আবার আমি যখন দরজাটা আবার খুলি আসলে ভিতরে কিচ্ছু নাই, একদম খালি একটি করিডোর। আর এত তাড়াতাড়ি তার মতো একজন মহিলা কখনোই পসিবল না, 4টা লেভেল সে ক্রস করে লেভেল 1-এ আসবে। সো আমি ভিতরে গেলাম এবং খুব তাড়াতাড়ি আমি সবগুলো সিঁড়ি ক্রস করে আমি লেভেল 1-এ চলে আসি। কেউ নাই, একদমই খালি, কেউ নাই। তারপর সিকিউরিটির সহযোগিতায় সম্পূর্ণ কমপ্লেক্সটা আমরা চেক করি আসলে এখানে কেউ আছে কিনা। না, কেউ নাই,
একদম খালি। তারপর আমরা চলে যাই আমাদের কন্ট্রোল রুমে। আমরা সিসিটিভি ক্যামেরা যেগুলা ওখানে ছিল, আমরা প্রত্যেকটা সিসিটিভির ফুটেজ আমরা চেক করি। ওখানে রাসেল ভাই বিশ্বাস করবেন না, ওখানে আমি ছাড়া আর কেউই নেই। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সেখানে শুধু আমি কারোর সাথে কথা বলছি সেটা বোঝা যাচ্ছে, বাট সেই মহিলাটা সেখানে দেখা যাচ্ছে না, নাই, তার কোনো ফুটেজ সেখানে নাই। সো এই বিষয়টা নিয়ে আসলে মানে অনেক কিউরিয়াস হয়ে যায় আমরা, আসলে কি ব্যাপারটা, আসলে কি ঘটেছিল ওই দিন আসলে আমার সাথে কি ঘটেছিল। আসলে এখন আমি আসলে রাসেল ভাই তার কোনো ব্যাখ্যা আমি পাইনি যে সেটা আসলে হিউম্যান ছিল কিনা, আমি এখনো তার কোনো ব্যাখ্যা পাইনি। এবং ওই সিসিটিভির ফুটেজ সেটা আমার ফোনে আমি রেকর্ড করে রেখেছিলাম। আনফরচুনেটলি আমার সেই ফোনটা আমি হারিয়ে ফেলি। সো এই ছিল রাসেল ভাই আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সুব্রত পাল প্রীতম, এসেছি ধানমন্ডি থেকে। ওয়ালাইকুম আসসালাম। তো রাসেল ভাই, আজকে যে ঘটনাটা শেয়ার করব এটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। তো শুরু করছি আমার ঘটনা। তো রাসেল ভাই, আমি যখন খুব ছোট ছিলাম, তো আমার বয়স যখন 7 মাস ছিল, তো আমার খুব জ্বর হয়। তো যে জ্বরে আমি মানে প্রায় 20 দিন যাবত আমার জ্বরটা ছিল, এবং এক রাত্রে আমার মা, আমার দিদা এবং আমার দাদু, আমার বাবা সবাই মিলে এক রাত্রে 10টা ডাক্তারের কাছে গিয়েছিল, এবং প্রত্যেকটা ডাক্তারই কোনো সলিউশন পাচ্ছিল না এবং রোগ ধরতে পারছিল না, এবং সবাই ধরে নিয়েছিল যে আমি আর বেশি দিন বাঁচবো না, এবং সবাই বলছিল যে আমি নাকি মারা যাব। তো এভাবে চলার পরে আমার মা এক পর্যায়ে হতাশ হয়ে যায় এবং ভেবে নেয় যে আমি আর বাঁচবো না। তো আমার মা আমাকে চেলে ফেলে দেয়, এবং সেই পর্যায়ে আমার দিদা আমাকে কোলে তুলে নেয় এবং তারপরে আমার দিদা আমাকে নিয়ে বলে যে তুই চিন্তা করিস না, আমি দেখছি। তো আমার দিদা তারপরে একটা কবিরাজের কাছে আমাকে নিয়ে যায় এবং বুঝতে পারে যে এটা ডাক্তারের দ্বারা সম্ভব না, এটা কবিরাজের দ্বারা যদি কোনো সমাধান থাকে তাহলে কবিরাজ বা তান্ত্রিকের মাধ্যমেই করতে হবে। তো আমার মা আর দিদা তারা তান্ত্রিকের কাছে যায়, একজন সাধুর কাছে যায়, যে আমাকে তাদের কাছে নিয়ে সবকিছু খুলে বলে যে এরকম আমার জ্বর, আমার শরীর সুস্থ হচ্ছে না। তো তান্ত্রিক বলে যে আমার মাথা থেকে চুল কেটে নিয়ে গেছে, একজন ব্ল্যাক ম্যাজিক করছে, এবং যার কারণে আমার হচ্ছে জ্বরটা আছে এবং এই জ্বরটা থাকবে, আর এর কোনো সমাধান তারা দিতে পারবে না। যদি কিছু সম্ভব হয় তাহলে তাদেরকে কাজ করতে হবে, যে তাদের যে বিভিন্ন প্রক্রিয়া থাকে সেই প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। তো যেই কথা সেই কাজ, আমাকে আমার দিদা এবং আমার মা এক মঙ্গলবারে অমাবস্যার দিনে তাদের কাছে নিয়ে যায়, এবং তারপরে আমাকে একটা মাদুলি দেয় এবং পানি পড়া দেয়, যে পানি পড়া বলে যে প্রতিদিন খেতে, এবং আমাকে চোখে চোখে রাখতে বলে, বিশেষ করে রাতের বেলা যেন আমাকে আঁচলের সাথে আমার জামাটা বেঁধে রাখা হয়, আমি যাতে কোথাও যেতে না পারি সেজন্য। তো এইভাবে চলতে থাকে বেশ কিছুদিন, আমি সুস্থ থাকি। এরপরে যখন আমার বয়স 10 বছর, তো তখন থেকে রাসেল ভাই প্রবলেমটা আবার শুরু হয়। প্রবলেম হচ্ছে আমি রাতের বেলায় ঘুমাতে পারি না। প্রত্যেকদিন রাত্রে আমি যখন ঘুমাতে যাই, তো হঠাৎ করে আমার ঘুমটা ভাঙলেই আমি দেখি আমার পাশে দুইটা মানে লম্বা একটা মানুষ, পাঞ্জাবি পরা এবং তাদের বিভৎস চেহারা, এবং তারা আমার দুই পাশে ঘিরে থাকে। কখনো কখনো আমাকে মারতে যায়, আমার গলা টিপে ধরতে যায়, আমাকে বিভিন্নভাবে ভয় দেখায় এবং বলে যে তুই বাঁচবি না, তোকে আমরা নিতে এসেছি, তুই এই পৃথিবীতে থাকতে পারবি না, তোকে আমরা মেরে ফেলবো। তো যখন আমি চিৎকার করি, আমার বাবা মা চলে আসে, এবং তাদেরকে যখন বলি এই কথা, তারা ফার্স্টে বলে যে না ঠিক আছে, তুই হয়তো স্বপ্ন দেখছিস, এটা ভুলে যা। তো এইভাবে চলতে থাকে। হঠাৎ করে 2017 সালের ডিসেম্বর মাসে আমি শুয়েছিলাম রুমের ভিতরে। তো হঠাৎ করে দেখি আমার জানলার বাইরে আমার বাবা দাঁড়িয়ে আছে। তো আমি ফার্স্টে অবাক হলাম যে আমার বাবা এত রাত্রে জানলার বাইরে কি করছে, বাসার বাইরে কি করছে। তো বাবার চেহারাটা একেবারে অন্যরকম ছিল, মানে তার চোখটা জল জল করছিল আগুনের মতন, যেটা দেখে আমি সত্যি রাসেল ভাই এত পরিমাণে ভয় পাই যে আমি কোনো কথা বলার মতন অবস্থাতে থাকি না। তো বাবা আমাকে ইশারা করে ডাকতে থাকে জানালার দিকে আসার জন্য। তো আমি জানালার দিকে যাইতে থাকি, এবং হঠাৎ করে দেখি আমার পিছন থেকে আমার বাবা আমাকে ডাক দেয়, এবং তার ডাকটা শুনে আমি যখন পিছনে তাকাই, আমি দেখি আমার বাবা আমার পিছনে। তখন আমি বাবাকে বলি, বাবা তুমি কি বাইরে গেছিলে? তো বলে যে কই না তো, তুই তো দেখছিস যে জানলার দিকে চলে যাচ্ছিলি, তার জন্য তোকে ডাকলাম, আর তুই তো আরেকটু পর হলেই তুই তো ঘরে বাইরে চলে যেতিস। আমি বললাম যে তুমি বাইরে যাওনি, আমি তো তোমাকে এইমাত্র দেখলাম যে তুমি আমাকে ডাকছো। তো বাবা বলে যে না, তুই কি পাগল হয়েছিস, আমি তো এই রুমে শুয়ে আছি, আর তারপরেই তো তোকে ডাকছি। তো আমি অনেক ভয় পাই। তারপরে বাবা আমাকে একটু ঝাড়ফুঁক করে, মানে কিছু মন্ত্রতন্ত্র পড়ে দেয় এবং আমাকে ঘুম পাড়িয়ে দেয়। তো এইভাবে চলার পরে হঠাৎ করে আমার বেশ কিছুদিন পরে আমি যখন ক্লাস 8-এ পড়ি, তো তখন হচ্ছে
ক্লাস 8-এ যখন পড়তাম তখন হচ্ছে আমার একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে আমি একদিন একটা গাছের নিচে দাঁড়িয়েছিলাম, আম গাছের নিচে। তো হঠাৎ করে গাছে উঠে মানে পাকা আম থাকে, সে পাকা আম পাড়ছিলাম। তো হঠাৎ করে গাছ থেকে আমি পড়ে যাই, এবং পড়ে যাওয়ার পরে আমার আর কিছু মনে থাকে না। তো পরে যেগুলো শুনতে পারি যে আমার ওই গাছ থেকে পড়ার পর নাকি অস্বাভাবিক রকমের আচরণ শুরু হয়, যেমন আমার ভয়েস পরিবর্তন হয়ে যায়, আমার মেয়েলি কণ্ঠ থাকে, কারোর সাথে ভালো করে কথা বলি না, কারোর সাথে ভালো করে মিশি না, নিজের মতো থাকি, প্রচন্ড রেগে যাই। আর খাওয়ার রাসেল ভাই এত পরিমাণে বেড়ে গিয়েছিল যে দেখা যাচ্ছে 5-6 জনের খাবার আমি নিজে খেয়ে ফেলছি। তো এরকম হওয়ার পরে সবাই আবার ভয় পেয়ে গেল এবং ভাবলো যে কি করা যায়, এভাবে তো চলতে পারে না। এবং মানুষকে মানে খামচি মেরে দিতাম, তারপরে কামড়াতে যেতাম, মানে বিভৎস এক অন্যরকম একটা অবস্থার সৃষ্টি হয়। তো তারপরে আমার মা আবার আমাকে দিদাকে খবর দেয় যে এরকম অবস্থা। তো আমাকে আবার সেটা তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয়। তো তান্ত্রিকের কাছে যখন নিয়ে যাওয়া হয় আমাকে, তো তখন বলে যে আমার সাথে যে 2টা জিন আছে, খারাপ জিন, তো তারা আমাকে আসর করছে আর এবার আমাকে নিয়ে যাবে, কোনোভাবেই ছাড়বে না। তো আমার দিদা অনেক আকুতি মিনতি করে যে যেভাবেই হোক আমাকে সুস্থ করে তোলার জন্য, তাদের থেকে মুক্ত করার জন্য। তো তান্ত্রিক কিছুতেই রাজি হয় না, বলে যে এটা তার সাধ্যের বাইরে, যদি তার একজন মানে তার থেকে বড় একজন সাধু আছে, তার যে গুরু, তার কাছে নিয়ে যেতে হবে। তো যেই কথা সেই কাজ, একদিন অমাবস্যার দিন মঙ্গলবার আমাকে নিয়ে যাওয়া হয়। আমার মা সেদিন সারাদিন খায় না এবং আমাকে বলে যে আমাকেও যেন খাইতে না দেওয়া হয়, প্রয়োজনে আমার হাতে দড়ি বেঁধে রাখতে, আর আমাকে কোনো কিছুই যেন খেতে না দেওয়া হয়। তো আমার মা ওরকম সারাদিন না খেয়ে আমাকে নিয়ে যায় এবং যাওয়ার পর একটা আম গাছ বেলগাছ তলাতে রাখা হয় আমাকে, এবং সেখানে সেই সাধু মানে তান্ত্রিক থাকে, আমার মা থাকে আর আমার দিদা থাকে, আর আমাকে একটা জায়গায় বসানো হয়। তো বসানোর পরে সেই তান্ত্রিক বিভিন্ন ধরনের প্রক্রিয়া করে, যেটা পরে শুনতে পারি যে বিভিন্ন ধরনের আগুন দিয়ে, তারপরে হাড্ডি দিয়ে বিভিন্ন ধরনের মন্ত্র পড়তে থাকে। তো এক পর্যায়ে আমার যখন শোনা হয় যে আমাকে, যে কেন আমার সাথে এরকম করছে, তো তখন আমার ভিতরে যেই জিনটা থাকে সে বলে যে আমাকে নিয়ে যাবে এবং আমাকে কোনোভাবেই ছাড়বে না। এবং আমাকে হচ্ছে ভালো লাগছিল যে যখন আমি একটা আম গাছের নিচে দাঁড়িয়েছিলাম, তো তখন একটা পরী নাকি আমাকে দেখে অনেক পছন্দ হয়েছে এবং আমাকে নিয়ে যাবে। তো তখন বলে যে না, তুই একে নিতে পারবি না, একে ছেড়ে দে, এবং তুই যদি একে না ছাড়িস তাহলে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তো তখন ওই জিনটা বলে যে না, আমি একে ছাড়বো না, তো আমি একে নিয়েই যাবো। তো এভাবে বলার পর তান্ত্রিক বিভিন্ন প্রক্রিয়া করার পরে এক পর্যায়ে জিনটা আমাকে ছাড়তে মানে বাধ্য হওয়ার একটা কথা দেয় যে হ্যাঁ ঠিক আছে, আমি একে ছেড়ে যাব, কিন্তু তার জন্য আমাকে হচ্ছে একটা ছাগল আর হচ্ছে কিছু মিষ্টি দিতে হবে। তো তারপরে আমার মা রাজি হয়ে যায় এবং সেই কথাতে বলে যে আচ্ছা ঠিক আছে, সেটাই করব। তারপরে সেই প্রক্রিয়া করা হয় এবং তার কিছুদিন যাবত পর থেকে আমার এই সমস্যাগুলো শেষ হতে থাকে। এবং একটা পর্যায়ে এসে যখন এখনো প্রায় আমি দেখি যে আমার পাশে 2টা মানুষ, ঘুমাতে গেলে 2টা মানুষ দাঁড়িয়ে থাকে এবং আমাকে বিভিন্ন ভয় দেখায়। কিন্তু একটা জিন আছে ভাইয়া, যে আমি দেখি যে সবসময় দাঁড়িয়ে থাকে, যে ওই 2জনকে প্রোটেস্ট করার জন্য। বিভিন্ন ধরনের ভয় যখন পাই তখন দেখি ওই লোকটা এসে হাজির হয়। এবং এমন সময় থাকে যে আমি ঘুমিয়ে আছি, প্রায় আমি নিঃশ্বাস নিতে পারি না, দম নিতে পারি না, আমার হাত পা সবকিছু অবশ হয়ে যায়। এবং ঠিক সেই টাইমে ওই যে ভালো জিনটা থাকে সে এসে আমাকে পাশে দাঁড়ায় এবং বলে যে তোর কোনো ভয় নেই, তুই যতদিন বেঁচে থাকবি তোকে সবসময় আমি ছায়ার মতন আগলে রাখবো। তো রাসেল ভাই এখনো পর্যন্ত আমার সাথে এই ঘটনা ঘটছে। তো সবাইকে ধন্যবাদ, এই ছিল আমার স্টোরি। কোরবানি ঈদের 3 মাস আগের ঘটনা। রিসেন্ট এই কোরবানি ঈদ না রাসেল ভাই, ওই সময় কোরবানি ঈদের থাকে, 3 মাস আগের ঘটনা। তো তারা ওই গরুর খামারটা পরিচর্যা করছে, বৃষ্টির পানি জমে যেত, ওই সময় বর্ষা মৌসুমে কোরবানি ছিল, অনেক আগের ঘটনা। আসলে আমি ঘটনার সাথে ম্যাচ করি 93-তে, যাই হোক ওই মুহূর্তে কোরবানি ঈদ ছিল 3 মাস আগের ঘটনা। কোরবানি ঈদের 3 মাস আগে ওই খামারের মধ্যে তার সাথে একজন লোক থাকতো, আর ওই মুহূর্তে গরু ছিল তার খামারে, সেই জন্য পরিচর্যা প্লাস আপনার পাহারা দুইটাই কাজ করতে হতো, যেহেতু 3 মাস তাকে একটু কষ্ট। এরকম একদিন রাতের বেলা হঠাৎ করে তারা ওই পানি জমে যায় খামারের ভেতর, খামারের ভেতরের পানি সরাতে যেয়ে তারা ভেতরে বসে গল্প করছিল, কথা বলছিল, প্ল্যান করছিল। এমন সময় হঠাৎ করে ঝপঝপ করে শব্দ, কেউ হেঁটে দৌড়ে আসছে। প্রথমে পুরা খামারটার চারিপাশে ঘুরে একটা পর্যায়ে এসে সামনে এসে বসে, খামারটার সামনে এসে বসে। তো উনি টর্চ নিয়ে প্রথমে দেখে, কাউকে খুঁজে পায় না। পরবর্তী সময় দেখে একটা মেয়ে বসে আছে, বসে বসে কান্না করছে, সে মায়া কান্না, অনেক মানে অ্যাডোরেবল কান্না। খুব মানে ইচ্ছা হবে যে সামনে যে জিজ্ঞেস করি কে তুমি, কোথা থেকে আসছো। কাছে যাতেই মাথাটা পড়ে যায় গলা থেকে। এইটা দেখার পর উনি আর ওখানে জ্ঞান ধরে রাখতে পারেনি, উনি অজ্ঞান হয়ে যায়। উনি যখন
জ্ঞানে ফিরে আসে তখন উনি তার এলাকাবাসী কথায় কথায় গল্পে 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 জেনে যায়। তখন সবাই মুখ খোলা শুরু করে, হ্যাঁ আমি এই জায়গায় হাঁটতে যাওয়ার সময় আমি এরকম একটা মেয়ে কান্না করতেছে, ওই দিন রাত্রেবেলা আমি যাওয়ার সময় এই পুকুরের চারিপাশে কে জানি দৌড়াচ্ছে, কিন্তু আমি কাউকে টর্চ মেরে খুঁজে পাইনি। মানে ঝোপঝাড় এত বড় বড় ছিল যে দৌড়ালে আপনি শব্দ পাবেন। ওইখানকার একটা মানুষ বয়স্ক, উনি মাছ ধরার খুব শখ, উনি প্রায় সময় এই জায়গায় এসে মাছ ধরতো। তো তার কাছে কিছু ঘটনা, একটা ছোট্ট কথা উনি বলে যে আসলে প্রথম দিন আমি যখন এখানে আসছিলাম তখন আমি খুব ভয় পাই। আমি শুনি যে একটা মেয়ে কান্না করছে এবং আমি মেয়েটাকে আমার পাশেই দেখতে পাই, কিন্তু আমি কাছে যাই না, যে দৌড়ে পালাই যাই। এর পরবর্তী সময়ে আমি খালি শব্দই পেয়েছি, মেয়েটাকে দেখিনি। আমি হুজুরের কাছ থেকে তাবিজ নিয়ে আসছি, এরপর থেকে মাছ ধরি, কোনো সমস্যা নাই। এলাকার লোকজন এই লোকটাকে পাগল বলে, যে ওইখানে যায়, মানে ওইখানকার মানে উঠতি বয়স্ক যুবকের ওই জায়গায় যাওয়া মানা, বা ছেলে বা মেয়ে যেই হোক, খেলতে খেলতে এখানে যাওয়া মানা, কারণ এখানে গেলে বিপদ ঘটতে পারে। সবাই এই জায়গাটা পরিচিত। ওই লোককে যখন এই ড্যানি ভাই জিজ্ঞেস করে যে আপনার কি সমস্যা, আপনার কি, কখন বলে কি যে আমি এখানে প্রায় যাই, ওখানে মানুষের কান্নার শব্দ পাই আমি, কিন্তু আমার এখন গায়ে লাগে না এগুলা, আমি ওই ইউজড হয়ে গেছি। এবং থার্ড যে ঘটনাটা শেয়ার করব, এটা হচ্ছে একজন মহিলা আর কি, উনি অন্তঃসত্ত্বা ছিল ওই মুহূর্তে, আর ওনার হাজবেন্ড থাকতো ঢাকায় কাজ করতে। প্রতি সপ্তাহে হাজবেন্ড গ্রামের বাড়িতে বেড়াতে যেত এবং দেখা হইতো প্রতি সপ্তাহে, কিন্তু এক সপ্তাহে তার হাজবেন্ড আসে না। তো তার সময় কাটতো তার বাড়ি, মানে ঘুরে ফেলায়, তার কোনো বাচ্চা হয় না, তো বাচ্চা হবে। আর ছাগল ছিল তার তিনটা ছাগলের সাথে তার ওই কথা বলে বলে সময় কাটানো আর কি। তার পুকুর থেকে তার ঘরটা ছিল খুব বেশি দূরে না, হেঁটে যেতে 2 মিনিট সময় লাগে। তো যে ছাগলগুলা সে চড়িয়েছিল, সে ছাগলগুলা সন্ধ্যার সময় ব্যাক করে নাই, নর্মালি চলে আসে বাড়িতে, কিন্তু ছাগলগুলা নর্মালি ডাকলেই চলে আসতো, কিন্তু ছাগলগুলো আসে না। সন্ধ্যা হয়ে গেছে। তিনি ওই পুকুরের পাড়ে গিয়ে দেখে একটা ছাগল, 2টা ছাগল বাড়িতে চলে আসছে, একটা ছাগল পুকুরের পাড়ে, পুকুরের কাছে, মানে ঢিবির মতো জায়গায় দাঁড়িয়ে আছে। তুই আয় 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 ডাকে, আসে না। ছাগলটা যত কাছে যায় ছাগলটা তত দূরে যায়, মানে পুকুরে নেমে যাবে। ডিয়ার লিসেনার, আপনারা যারা ভূত ইভেন্ট ভালোবাসেন আর যে রাসেল ভাইকে ভালোবাসেন, তারা সর্বদাই জানেন এই চ্যানেলের মাধ্যমে বাছাইকৃত নতুন নতুন ইমেইল এপিসোড, নতুন ভূত এফএম এর নতুন পর্ব এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হয়। দর্শক যারা ভূত এফএমকে ভালোবাসেন, ভূত এফএম শুনতে ভালোবাসেন, তারা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের ঘটনাটি খুবই ভয়ঙ্কর, তাই চলুন সম্পূর্ণ ঘটনাটি শুনে নেওয়া যাক। চলুন চলে যাই গল্পে। এরকম অবস্থা, খুব কাছে যাওয়ার পরে ছাগলটা একটা সময় ভ্যানিশ হয়ে যায়, কিন্তু তিনি যেটা শব্দ শুনতে পায়, ওই যে রাসেল ভাই কান্না করছে একটা মেয়ে, তার চুলগুলা খুব লম্বা। সে কাছে যায়, কাছে যাওয়ার পরে মাথাটা তার দিকে তাকায়, কোনো চুলটাই আছে, কোনো মাথা নাই। বলছে যে তুই কি জানিস আমার মাথাটা কোথায়, লোকাল ল্যাঙ্গুয়েজে, তুই কি আমার মাথাটা খুঁজে দিতে পারবি, আমি মাথা ছাড়া আছি অনেকদিন যাব। এটা বলতে বলতে উনি অজ্ঞান হয়ে যায় এবং ওই মুহূর্তে ওনার প্রসব হয়ে যায়। এলাকার লোকজন ওনাকে উদ্ধার করার সময় দেখে যে বাচ্চাটা প্রসব করেছিল সেটা মৃত বাচ্চা। এরপর থেকে রাসেল ভাই এখনো পর্যন্ত এখানে এখনো অনেকে অনেক সাউন্ড পায়, অনেক শব্দ পায়, অনেকেই প্রত্যক্ষ করে, কেউ বলে তো কেউ বলে না, কেউ মুখ খুলে তো খোলে না। এবং আমাকে বলেছে যে আপনি যেতে পারেন, আপনি এখানে চাইলে দেখে আসতে পারেন, ছবি টবি পাঠিয়েছে, আমি শেয়ার করিনি। তো এটাই ছিল রাসেল ভাই ঘটনা, এখনো পর্যন্ত ঘটে চলছে সেই জায়গায়। এবং এই হয়তো এটা ওনারা মনে করে, বুদ্ধিস্টরা মনে করে যে ওরা মানে আত্মা হয়তো বা কষ্ট পাওয়া আত্মা হয়তো বা সেখানে বসে বসে মানুষকে বলছে বা জানান দিতে চাচ্ছে, তাকে প্রপারলি ক্রিমেশন করা হয় না এবং কিছু একটা। কিন্তু আমার আত্মা তো রাসেল ভাই, আমি কিভাবে আত্মার ডেফিনেশন দেবো, হয় আমার কাছে মনে হয় সেটা জিন্দারা করা। ওকে, চলে যাবো আমাদের নতুন অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। ডিয়ার লিসেনার, আজকের এই ইমেইল এপিসোডটি এতদূর পর্যন্তই। যারা সম্পূর্ণ ইমেইল এপিসোডগুলো শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লিসেনার্স, আপনারা যারা ধৈর্য সহকারে ঘটনাগুলো শুনেছেন তাদেরকে বলতে চাই, আমাদের এই চ্যানেলে সর্বদাই এইরকম ঘটনাগুলোই প্রকাশ করা হয়। এবং আপনারা যদি ভূত এফএমকে ভালোবাসেন বা এই ধরনের ঘটনাগুলোকে ভালোবাসেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, কেননা এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিন এইরকম ঘটনাগুলোই আপনারা সবার আগে পেয়ে যাবেন। আমরা রাত 10টায়, আবারও বলছি, রাত 10টায় ঘটনা প্রতিদিন আপলোড করি। আপনারা যদি নতুন ঘটনা শুনতে চান তাহলে অবশ্যই আমাদের এই লং ভূত এফএম চ্যানেলের সাথে থাকতে হবে। লিসেনার্স,
আজকে আমি আরো কিছু বলতে চাই যে আপনার মতো যারা অডিয়েন্স বা যারা লিসেনার্স রয়েছে, তারা কিন্তু আমাদেরকে প্রতিদিন ঘটনা পাঠায়। ঠিক তেমনি এই ঘটনাগুলোর শেষে একটি করে ঘটনা আমরা আপনাদের দেওয়া তুলে ধরি এবং ঘটনার মধ্যে নতুনত্ব সৃষ্টি করি। লিসেনার্স, আপনারা যদি আপনাদের সাথে কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই সেই ঘটনাটি আমাদেরকে শেয়ার করতে পারেন। আমরা সেই ঘটনাগুলো রেকর্ড করে, যদি আপনাদের সাথে আসলে সত্য কোনো ঘটনা বা ভালো কোনো ঘটনা থেকে থাকে, ওগুলো রেকর্ড করে আমরা প্রচার করব। লিসেনার্স, আপনাদের যদি ইচ্ছা থাকে যে আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনারা প্রচার করতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে। লিসেনার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেইল এপিসোডে। চলুন চলে যাই সেই ঘটনাতে। আসসালামু আলাইকুম। ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে একটা ভাইয়া। সে বলেছে যে ভাইয়া আমার ঘটনা বলবেন, কিন্তু আমার নামটা উল্লেখ করবেন না। নামটা এখানে লেখা আছে, তারপরও আমি তার নামটা উল্লেখ করতে পারলাম না। তো সে অনেক সুন্দর একটি ঘটনা দিয়েছেন, তার প্রশংসা করতেই হবে আর কি। চলুন আমরা ঘটনায় যাই। সে লিখেছে, ভাইয়া সামনেই তো শীত আসছে, আমি একটা কুয়াশার ভিতরে ভয়ঙ্কর ঘটনা বলবো। সে তারপরে এইভাবে লিখেছেন, আমি এক রাতে ট্রেনে যাচ্ছিলাম। ট্রেনটা ধীরে ধীরে একটা অপরিচিত স্টেশনে থামলো, মানে তার অপরিচিত স্টেশনে থামলো। চারপাশে এত ঘন কুয়াশা যে হাতের আঙ্গুলও দেখা যাচ্ছে না। প্ল্যাটফর্মে কেউ নেই, শুধু পুরনো একটা ঘন্টা ধীরে ধীরে বাজছে টং টং করে। ঠিক আছে, আমি নেমে চারপাশে তাকালাম এবং স্টেশনটা যেন বহু বছর ধরে কেউ ইউজ করে না, মানে পরিত্যক্ত বললেই চলে। সাইনবোর্ডের অক্ষরগুলো মুছে গেছে, ঘড়ির কাঁটা 3টা বাজে, মানে আমার ঘড়ি কাঁটাতে দেখা যাচ্ছে 3টা বাজে, কিন্তু সেই ঘড়িটা চলছেই না। হঠাৎ মনে হলো কেউ ফিস ফিস করে আমার দিকে এগিয়ে আসছে, কারণ সেখানে তো কুয়াশা, ওখানে তো ক্লিয়ার কাউকে দেখা যাচ্ছে না। তো মানে আমার দিকে এগিয়ে আসছে এবং যারা এখানে নামে তারা নাকি আর এখান থেকে ফিরে যায় না। তারা সেই রকম অনেকজন মিলে, অনেক কণ্ঠ মিলে একটা আওয়াজ ভেসে আসবে এরকম, যে যারা এই স্টেশনে নেমে যায় ভুল ক্রমে, তারা আর কেউ তার গন্তব্যস্থলে পৌঁছতে পারে না। এই কথাটা শুনে আমি মানে ভয় পেয়ে গেলাম। হঠাৎ একটা ভাঙাচোরা বগি থেকে লালচে চোখওয়ালা একজন বেরিয়ে এলো। তার মুখে অদ্ভুত হাসি ছিল। আমি মনে করলাম কোনো মানে ডাকাতের দল টল হবে এরকম। সে পরে বুঝলাম যে যখন কাছে আসলো যে সে একটা অবয়বের মতো, এবং সে কানে কানে আমাকে বলে, তুমি সময়ের বাইরে চলে এসেছো। এই প্ল্যাটফর্ম থেকে ফিরতে হলে তোমাকে একটাকে বেছে নিতে হবে। আমার পায়ের নিচের মাটি হঠাৎ একদম ঠান্ডা হয়ে গেল। কুয়াশার ঘনভিত হয়ে মানুষের আকার নিতে লাগলো, এবং সেই কুয়াশাগুলো যখন মানুষের আকার হতে লাগলো, মনে হলো চারপাশে দেয়াল, ছাদ সব মিলিয়ে অন্ধকারে মনে ডুবে যাচ্ছে। আমি দৌড়াতে চাইলাম, কিন্তু স্টেশনের কোনো প্রস্থান নেই। হঠাৎ পিছনে দেখে ট্রেনের হুইসেল বাজলো। আমি ঘুরে দেখলাম ট্রেনের জানালার ভিতরে নিখোঁজ যাত্রীদের মুখ, যারা হাত বাড়িয়ে ডাকছে, ফিরে যাও, ফিরতে দেরি হয়ে যাচ্ছে। আমি ছুটে গেলাম এবং ছুটে গিয়ে বগির দরজা খুলতেই সবকিছু অন্ধকার হয়ে গেল, এবং আবার চোখ খুলে দেখি আমি আমার নিজের ঘরে। এমন একটা অদ্ভুত কাহিনী হওয়ার পর হাতে এখন সেই মানে আমি ঘুম থেকে উঠে দেখি আমার হাতেই পরিত্যক্ত সেই স্টেশনের টিকিট, যেখানে স্পষ্ট লেখা আছে ফেরার নেই। তারপরে ঘটলো আসল ঘটনা। আমি হাতের মধ্যে সেই টিকিটটা ভালো করে দেখতেই ভেতরে একটা হালকা আলো বেরিয়ে হয়ে এলো টিকিটের মধ্য থেকে, এবং টিকিটে লেখা ছিল, আগে যা লেখা ছিল সেটা বদলে গিয়ে আবার লেখা হচ্ছে, আগামী স্টেশনে তোমার নাম লেখা আছে। হঠাৎ আমার ফোনও বেজে উঠলো। স্ক্রিনে কোনো নাম্বার নেই, শুধু লেখা ছিল স্টেশন মাস্টার। আমি কাপা হাতে রিসিভ করতে ওই দিক থেকে ভেসে এলো ভাঙা একটা গলার আওয়াজ, তুমি ভুলে গেছো? তুমি তো সেই যাত্রী যে বছর দশক আগে এখানেই মারা গিয়েছিলে। আমার বুক এবার চমকে উঠলো, মানে আমি কেঁপে উঠলাম। চারপাশে হঠাৎ ঘরের দেয়াল ভেঙে গেল। আমি আবার সেই অভিশপ্ত স্টেশনে দাঁড়িয়ে আছি। এবার প্ল্যাটফর্মে শত শত লোক দাঁড়িয়ে, সবার চোখ লাল, সবার মুখে অদ্ভুত হাসি। তারা একসাথে বলল তারা নতুন যাত্রী স্বাগতম।
মানে আমার না কিছু মাথার মধ্যে ঢুকছে না। আমি বিষয়টি ক্লিয়ার করার জন্য আমি আপনাদেরকে আরো ভালো করে বুঝিয়ে বলছি। তো তারপরে স্টেশনের মাস্টারের ফটো কাটার পরে আমি ভয়ে ভয়ে চারপাশে তাকাচ্ছিলাম এবং সেই লাল চোখ পরা যাত্রীটা আবার আমার দিকে এগিয়ে আসতেছে। তার হাতে একটা মরিচে ধরা লণ্ঠন মানে লাঠি এবং তার ভিতরে আগুন নেই। লণ্ঠন বলতে ওই যে পুরনো যুগের যে হারিকেন এটাকে বোঝায় আর কি, যাই হোক। কিন্তু কাছের ভিতরে মানুষের কান্নার শব্দ আসছে সেই হারিকেনের ভিতর থেকে এবং সে ফিসফিস করে আবারও একই সাউন্ড বলছে যে এই ট্রেনে মৃত্যুদের শহরে যায় এই ট্রেন। যারা এই ট্রেনে একবার ভুল ভবিষ্যতে ওঠে তারা আর নাকি ফিরেই আসে না। হঠাৎ ট্রেনের ইঞ্জিন নিজে থেকে চালু হয়ে গেল এবং ধোঁয়ার সাথে মানুষের চিৎকার মিশে বেড়াতে লাগলো। কত শত মানুষ যে ওই ট্রেনের বগিতে আটকে আছে, মানে অভিশপ্ত হয়ে আছে, তা বলার বাইরে। ট্রেন স্টার্ট দেওয়ার সাথে সাথে আমি বুঝতে পেরেছি এই ট্রেনে লাখ লাখ মানুষ বন্দী। আমি পালাতে চাইছিলাম কিন্তু শত শত হাত আমাকে টেনে ধরে বগির ভিতরে এবং ট্রেন চলতে শুরু করলো। জানালার বাইরে কিছুই দেখা যাচ্ছে না, শুধু ঘন অন্ধকার আর মাঝে মাঝে লাল আগুনের মতো আলো। প্রতিটি সিটে মৃত যাত্রী বসে আছে, তাদের চোখ ফাঁকা, মুখ শুকনো, কিন্তু একসাথে সবাই বিড়বিড় করছে, আমরা ফিরিনি, তুমিও ফিরবে না। আমি জানালার কাছে নিজের প্রতিবিম্ব দেখলাম, কিন্তু সেটা আমি নই। ফ্যাকাশে মুখ, গলার পাশে গভীর কাটা দাগ আর ঠোঁটে অদ্ভুত হাসি। হঠাৎ ট্রেনটা একটা অন্ধকার সুড়ঙ্গে ভিতরে ঢুকে গেল এবং ভেতর থেকে একটা অমানবিক গর্জন শোনা গেল এবং সেই এমন কথা শোনা গিয়েছিল যে আমার কানে এখন স্পষ্ট, গন্তব্য এসে গেছে, মৃত্যুদের নগরীতে, সবাইকে স্বাগতম। এরপর আমি বলে রাখি এরকম ঘটনা কিন্তু সবাই পছন্দ করে এবং এরকম ঘটনা আমাদেরকে অনেকে পাঠাচ্ছে লিসেনার্স। আমি তারপরে শুরু করে দিলাম যে ট্রেনের ভিতরে অন্ধকার সুড়ঙ্গ পেরিয়ে এক ভয়ঙ্কর শহরে ঢুকলো আমাদের ট্রেন এবং এই ট্রেনের চারিপাশে কোনো আলো নেই, শুধু ভাঙা ঘর বাড়ি আর আশেপাশে অনেক জঙ্গল এবং আকাশে কালো কুয়াশা। আমি লক্ষ্য করলাম প্রতিটি ভাঙা বাড়ির জানালা থেকে ফ্যাকাশে মুখওয়ালা আমাকে তাকিয়ে দেখছে, মানে ধরতে গেলে যে মৃত্যুদের একটা নগরীতে পৌঁছে গেছি এবং তারা যেমন সাধারণ মানুষ এরকম দেশের ভিতরে বসবাস করে, ঠিক তেমনই ওই দেশে আমার যে দেশে গেছি আমি ওই দেশে এইরকম ধরনের মানুষই স্বাভাবিক, যাদের চোখ নেই, মুখ ফ্যাকাশা, রক্ত নেই গায়ে, এরা বসবাস করছে এরকম আমাদের মধ্যে বাড়িতে। তখন এতগুলো এই ভয়ঙ্কর চিত্র মানুষগুলোর মাঝখানে আমি একা। আমি সেই কি বলবো আর। তারপরে আমি কন্ট্রাক্টর এগিয়ে এলো, মানে সে ট্রেনের কন্ডাক্টর এগিয়ে এলো, তার চোখ ছিল একেবারে ফাঁকা, কিচ্ছু নেই, গলায় মরিচে ধরা বাঁশি ঝুলছে, মানে অনেক আগে ছেড়ে ভয়ে যাচ্ছে। সে এখন আমার টিকিটটা হাতে নিয়ে ছিঁড়ে ফেললো আর বলল, এখন থেকে তুমি এখানকারই বাসিন্দা। আমি দৌড়ে পালাতে চেয়েছিলাম কিন্তু শহরের প্রতিটা রাস্তা আমাকে স্টেশনের দিকেই নিয়ে এসেছে, মানে আমি যেদিকে যেতে চাই আমাকে ঘুরে সেই স্টেশনে আসতে হয়। তখন চারপাশে মৃত্যু যাত্রী একসাথে হেসে ওঠে, যেন মৃত্যু সেখানে ফেরা, এই শহর তোমাকে ছাড়বে না। আমি চিৎকার করতে গিয়ে বুঝলাম আমার গলায় কোনো শব্দও নেই, শুধু বাতাস আর মিলিয়ে যাওয়া ফিসফিস শব্দ। পরবর্তী যাত্রী আসছে, এবার তুমি অপেক্ষা করো তাদের জন্য। এভাবে যখন আমি অপেক্ষা করতে লাগলাম এবং ঘটনাটি সারমর্ম বুঝতে চাইলাম, তখন ট্রেনের ধোঁয়ার ভিতরে আমি অচেতন হয়ে যাচ্ছিলাম। হঠাৎ দূরে একটা ঘন্টা বাজতে লাগলো, টাং টাং করে। চোখ মেলাতেই দেখলাম আমি আবার সেই আমার ঘরে শুয়ে আছি। প্রথমে মনে হলো সবই দুঃস্বপ্ন ছিল, কিন্তু টেবিলের উপর রাখা পুরনো হলুদ হয়ে যাওয়ার টিকিট, মানে এটা স্পষ্ট লেখা পরবর্তী যাত্রী, আমার নাম লেখা সেখানে। আমি হতভম্ব হয়ে গেলাম এবং ঠিক তখনই জানালার বাইরে থেকে সেই একটা ট্রেনের হুইসেল বাজলো। আমি ছুটে গিয়ে জানালা খুলেই দেখি অন্ধকার ট্রেন দাঁড়িয়ে আছে, বগির ভিতর থেকে নিখোঁজ যাত্রীদের হাত নড়ে ডাকছে তাকে। আর ঠিক পিছন থেকে একজন ফিসফিস করে বললেন, কি বললেন জানেন? যে সময় হয়ে গেছে,
এবার তোমাকে ওই যে উঠতেই হবে। ঘরটা ধীরে ধীরে কুয়াশায় ভরে গেল। আমি বুঝতে পারলাম আসলে কোনোদিনও আমি সেই স্টেশন থেকে ফিরিনি। আল্লাহু আকবার। যা ছিল তা সবই স্বপ্ন। ওই দেশের মানে মৃত্যুপুরীর দেশের স্বপ্ন ছিল যে ও বাসায় ঘুমাচ্ছে। কুয়াশা যখন পুরো ঘরটাকে ঢেকে দিল, আমি শেষবারের মতো আয়নায় তাকালাম। সেখানে আমার প্রতিচ্ছবি নেই, দাঁড়িয়ে আছি আমি এবং সেই লাল চোখ করা যাত্রী যে প্রথমে আমাকে স্টেশনে অভ্যন্তরণ জানিয়েছিলেন। সে ঠোঁটে হাসি এনে বলল, তুমি তো এখন আমার জায়গা নিয়েছো, এবার আমি মুক্ত। বলে একটা বিকট হাসি দিল এবং বলে সে অদৃশ্য হয়ে গেল। আয়নার ভিতরে আমি নিজেকে দেখলাম, লাল চোখগুলো লাল হয়ে গেছে, ঠোঁটের সেই একই ভয়ঙ্কর হাসি। তখন বাইরে ট্রেনটা আবার বাঁশি বাজালো। নতুন ফর্মে একজন যাত্রী এসে দাঁড়িয়েছে এবং দূর থেকে তার চোখ আমার চোখের সঙ্গে মিলল। আর আমার ঠোঁট থেকে অজান্তে ফিসফিস করে বেরিয়ে এলো, নতুন যাত্রী এসেছে, স্বাগত। হ্যাঁ, এইরকম করে চলতে থাকলো মৃত্যুপুরীর আসল রহস্য এবং কিভাবে মৃত্যুপুরী মানুষ পারে, এটাই ছিল তার একটা বহিঃপ্রকাশ। নতুন যাত্রীকে ট্রেনে তুলে নেওয়ার পর শহরের বাতাস হঠাৎ বদলে গেল। কুয়াশার ভিতর থেকে ভেসে এলো অদ্ভুত সব আওয়াজ, অনেকদিন পুরোনো দিনের চিৎকার, কান্নার আওয়াজ আর ফিসফিস। হঠাৎ ট্রেনের ভিতরে একটা পুরোনো নথি আমার হাতে এলো। তাতে লেখা ছিল, এই অভিশপ্ত ট্রেনের প্রতি 100 বছরের একজন নতুন কন্ডাক্টর বেছে নেয় এবং পুরনো কন্ডাক্টর মুক্ত হয়ে যায় আর নতুন জন অভিশপ্ত বাধা পড়ে যায়। আমি বুঝলাম এখন থেকে আমাকে 100 বছর ধরে এখানে আটকে থাকতে হবে। সবচেয়ে ভালো ব্যাপার, ওই নথির শেষ লাইন স্পষ্ট লেখা ছিল, পরবর্তী কন্ডাক্টর তার নিজের হাতে যাত্রী বেছে নেবে। আমি কাঁপতে কাঁপতে জানালার বাইরে তাকালাম। দূরে কুয়াশার ভিতরে একটা শহরে আলো ঝলমল করছে। ওটা আমার নিজের শহর, মানে আমি পরিচিত মানুষগুলোই পরবর্তী যাত্রী হতে পারে আমার। এই ভয়ে আমাকে গ্রাস করে ফেলছিল। তো যাই হোক, আমি ঘটনাটি বললাম এবং পুরো ঘটনার যে বহিঃ প্রকাশ ছিল সেটা তুলে ধরলাম। যতগুলো ঘটনা শুনলেন সেটার এক সারাংশ তুলে ধরলাম, ভুল ভ্রান্তি এগুলো তুলে ধরলাম। যদি ভুল হয়ে যায় মাফ করে দেবেন। আমিও বিষয়গুলো ক্লিয়ার করে দেখলাম, বললাম, আপনারা শুনলেন। যারা সম্পূর্ণ ভিডিও শুনেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে ভাই আমি সম্পূর্ণ ঘটনা শুনেছি। যাই হোক, আমাকে বিধি নিতে হচ্ছে। আমাকে আরো অনেকজন ঘটনা পাঠিয়েছে, আল্লাহর রহমতে কালকে সেই ঘটনাগুলো বলবো। এখনো যারা আমাদেরকে ঘটনা দিতে চান তারা অবশ্যই আমাদেরকে ঘটনা দিবেন, আমরা সেই ঘটনাগুলো করবো। দিলীপনাথ ভাইয়া অনেকদিন ধরে আমাদেরকে ঘটনা দেন না, আপনি অবশ্যই ঘটনা দিবেন। আপনার যে ঘটনাটি, আপনি যে মন খারাপ করে আছেন যে আপনার ঘটনাটি পড়া হয়নি, আপনার সেই ঘটনাটি পড়া হয়েছিল, সেই ঘটনাতে একটা রেস্ট্রিকশন আসে এবং সেই ঘটনাটা মুছে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু ঘটনাটি আবার পড়বো। আপনি নতুন ঘটনা পাঠান, আপনার ঘটনাগুলো খুবই ভালো লাগে, সেই ঘটনাগুলো পড়তেই ভালো লাগে। আমি বলতে চাই, যাদের জীবনে এরকম ভয়ঙ্কর ঘটনা রয়েছে তারা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের ঘটনাগুলো প্রচার করব। আমরা তো আপনাদের মতো সাধারণ মানুষের ঘটনা প্রচার করার জন্যই বসে থাকি সর্বদাই। আচ্ছা, যাই হোক, এখানে বিদায় নিতে হচ্ছে। আপনারা যারা ঘটনা পাঠাবেন আমাদের মেইলে পাঠাবেন, আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেইল এপিসোডে। আসসালামু আলাইকুম।